আজ কলকাতায় আসার এক সপ্তাহ পর অনামিকার আর প্রান্তিক এসেছে অনামিকার বাবার বাড়িতে। অনামিকাকে দেখে ওর মা জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। প্রায় 8 মাসের বেশি সময় উনি ওনার মেয়ের খবর না পেয়ে চোখের জল ফেলেছেন। আজ সব সত্যিটা জেনে উনি খুব খুশি হয়েছেন। ছোট থেকে উনি চাইতেন প্রান্তিকের হাতে মেয়েকে তুলে দিতে, আর আজ ওনার সেই ইচ্ছে পূরণ হওয়ায় বাড়ির আনন্দের পরিবেশ। ছোট্ট গবলু ওরফে বার্নিশ পাল এতদিন ওর পিপিকে কাছে পেয়ে এক মুহূর্তের জন্য ছাড়ছে না। পিপি, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? অনামিকা বার্নিশকে আদর করলে। পিপি একটু কাজে গিয়েছিল বাবু, আর তুই যাবি না তো আমাকে ছেড়ে? ওদের কথার মাঝে অনামিকার বৌদি বর্ণালী ঘরে ঢুকলো চায়ের ট্রে আর কিছু খাবার নিয়ে। তোমাকে জ্বালানো শুরু করে দিয়েছে তো, ব্যাস এবার দেখবো তোমাকে আর ছাড়বি না। অনামিকা ওর ভাইপোকে শক্ত করে জড়িয়ে ধরলো। ও জ্বালাবে না তো কে জ্বালাবে? ওর এই জ্বালানোটাকে যে আমি কত মিস করি। বর্ণালী ট্রেটা রাখলো ওর টেবিলের উপর। ওকে এবার খাওয়াতে হবে অনু, আমি ওকে নিয়ে গেলাম, তোমরা এগুলো খেয়ে নিও। বর্ণালী বার্নিশকে নিয়ে চলে গেল। প্রান্তিক অনামিকার গা ঘেঁষে বসলো। অনামিকা দরজার দিকে দেখো, দরজা খোলা আছে কিন্তু। প্রান্তিক অনামিকাকে এক হাত জড়িয়ে নিল। তোমার বাবা মা আর দাদা বৌদির এইটুকু বুদ্ধি আছে যে মেয়ে জামাই ঘরে নক করে ঢুকবে না, শ্বশুরবাড়ি এসেও অসভ্যতামি কমবে না তোমার? প্রান্তিক এবার অনামিকাকে ছেড়ে সোজা লম্বা হয়ে শুয়ে পড়ল ওর কোলে মাথা রেখে। বউ থাকলে কাছে প্রেম আসে মনের আনাচে কানাচে। প্রান্তিকের কবিতা শুনে অনামিকা না হেসে পারল না। এইসব ব্যবসা বাণিজ্য ছেড়ে এবার লেখক বা কবি হয়ে যাও। মন্দ বলনি, জানোই তো ব্যবসায়ীদের থেকে আবার লেখক কবিরা বেশি রোমান্টিক হয়। তখন আবার সহ্য করতে পারবে তো এই রোমান্টিক বরের ভালোবাসার অত্যাচার? তুমি বড্ড ফাজিল, তোমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। তোমাকে ব্যবস্থা করতে হবে না, প্রকৃতি ব্যবস্থা করে দেবে ঠিকই। প্রান্তিকের কথাটা অনামিকার ঠিক বোধগম্য হলো না, তাই ভুরু কুচকে জিজ্ঞেস করলো, মানে? ওয়েদার রিপোর্ট দেখলাম আজ 7% বৃষ্টির সম্ভাবনা নেই। আর জানোই তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা মন একটু বেশি রোমান্টিক হতে চায়। ইউ নো দ্যাট। অনামিকা প্রান্তিকের হাতে মারল, তারপর প্রান্তিককে বিছানায় ফেলে দিয়ে বিছানা থেকে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। আজ কিন্তু আমি বাড়ি যাচ্ছি না, আমি আজকে মায়ের কাছে থাকবো। প্রান্তিক ঘুরু কুচকে তাকালো অনামিকার দিকে। মানেটা কি? আমি তো তোমাকে বলেছিলাম আগে যে বিকালে ফিরে আসবো। অনামিকা প্রান্তিকের কাছে গিয়ে ওর বুকে হাত রেখে জামাতে আঁকি বুকি কাটতে লাগলো। শোনো না, আজকের দিনটা থাকি প্লিজ। না, অনামিকা বোঝার চেষ্টা করো, আমরা দুজনে কিন্তু নিরাপদে নেই। পদে পদে বিপদ অপেক্ষা করছে আমার জন্য। ওই বাড়ি আর এই বাড়ির বেশি নিরাপদ। এখানে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমার দেহরক্ষীতে আছে, কিন্তু আমি চাই না আমার জন্য এই বাড়ির কেউ বিপদে পড়ুক। আশা করি তুমি সেটা চাও না। অনামিকা বুক ভার করে রইল। প্রান্তিক বুঝতে পারলো অনামিকার মন খারাপের কারণ। কারণ যে বাড়িতে 22টা বছর কাটিয়েছে সেখানে মায়া সব থেকে বেশি। অনামিকা নিজের বুকে আগলে নিয়ে নরম স্বরে বলল, আমার আবার আসবো, আমার মিশনটা ফুলফিল হোক, তখন আবার আসবো। তখন সে 1 সপ্তাহ থেকে তারপর অস্ট্রেলিয়া ফিরবো। তুমি ঠিক বলছো তো? হুম, একদম ঠিক। তবে আজকে কিন্তু যাওয়ার সময় একদম কান্নাকাটি করা যাবে না। আমি তোমার কান্না একদম সহ্য করতে পারি না। অনামিকা প্রান্তিকের বুকের থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকালো। আচ্ছা প্রান্তিক, তোমাকে একদিন জিজ্ঞাসা করিনি, কিন্তু আজকে খুব জানতে ইচ্ছা করছে একটা কথা। কী কথা বলো? তোমার বাবা মানে পোড়াই কাকু আর তনুশ্রী কাকিমা জানেন আমাদের বিয়ের কথা? ওনারা আমাকে মেনে নেবেন তো ওনাদের বৌমা হিসেবে? প্রান্তিক অনামিকা ছেড়ে বিছানায় বসে বসলো। তোমার আর আমার বাবা মা তো সেই কোন ছোট থেকেই ভেবে রেখেছিল আমাদের বিয়ে হবে। মাঝখানে কয়েকটা ঘটনার জন্য বিচ্ছেদ হলেও তোমার কথায় মা বাবা দুজনেই খুব খুশি হয়েছে। তুমি ওনাদের তো আমাদের সাথে অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে পারো। আমরাও সারাক্ষণ একা একা ভালো লাগে না। বলেছিলাম আসতে চাইনি, ওনারা দুজনে এখন আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ দিচ্ছে। যখন আমাদের মধ্যে তৃতীয় কেউ আসবে তখন বাবা মা আমাদের সঙ্গে এসে থাকবেন। অনামিকা চমকে উঠল তৃতীয় ব্যক্তির কথা শুনে। গাল ফুলিয়ে প্রান্তিকের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। একবার তৃতীয় কাউকে এনে দেখো না, তোমার পা ভেঙে বাড়িতে ফেলে দিব। প্রান্তিক আড়ালে মুচকি এসে বিছানা থেকে উঠে অনামিকার গলা জড়িয়ে ধরে বলল, তৃতীয় ব্যক্তির আগমন তো ঘটবেই, আর সে আমার নয়, তোমার হাত ধরে আমাদের মাঝে আসবে। অনামিকার চোখটা ছলছল করে উঠল। জড়ানো কণ্ঠে বলল, তুমি এখনও ভাবছো আমি প্রীতমকে আবার আমার জীবনে ফিরিয়ে আনবো? প্রান্তিক শব্দ করে হেসে অনামিকার নাক টেনে ধরল। তুমি সত্যিই পাগলি। আমি তো আমাদের বেবির কথা বলেছিলাম। মুহূর্তে অনামিকা স্বাভাবিক হয়ে গেল। নিজের বোকামির কথা বুঝতে পেরে হো হো করে হেসে উঠল। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আরেকটু হলে আমি কেঁদেই দিতাম। হুম, জানি তো তোমার এই মাথাটা পুরোই ফাঁকা। যেমন বুদ্ধি নেই তেমনই কাঁদুনি। বাজে না বললে কিন্তু কী কী দিয়ে গেলে খেতে শুরু করুন। সকালে তো ব্রেকফাস্ট খাওয়ার টাইম পাওনি, নিশ্চয়ই খিদে পেয়েছে, তা চলো খেয়ে নিই। অনিশ, বর্ণালী, প্রান্তিক আর অনামিকা বসে আছে ড্রয়িং রুমে, সাধারণ গল্পগুজব করছিল। তখনই অনামিকার বাবা অতনুবাবু আসেন ওখানে। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো প্রান্তিক, আজ এতগুলো মাস পর মেয়েটাকে দেখলাম। সময় করে এখানে আসার জন্য থ্যাংক ইউ। তোমার সম্পর্কে
কি আমার থ্যাংক ইউ এর সম্পর্ক অতনু কাকু? অনামিকা পাশ থেকে প্রান্তিককে পেটে মেরে গুঁতো মারে। কানের কাছে ফিসফিস করে বলে, অতনু কাকু আবার কি? শ্বশুরমশাই কেউ নাম ধরে ডাকে, কাকু বলে, বাবা ডাকো। অনামিকা আস্তে আস্তে কথাটা বলে ওখানে সবাই শুনতে পেয়ে যায়। শুনে হেসে ফেললো। অতনুবাবু অনামিকার উদ্দেশ্যে বলে, আহ অনু, এরকম কেউ করে? ও যা ইচ্ছে সেটা বলে ডাকুক আমাকে, আমার কোনো আপত্তি নেই। প্রান্তিক বোকা বোকা চাহনিতে আমতা আমতা করে বলল, আসলে এতদিনে অভ্যাস তো, তাই আর কি। কোনো সমস্যা নেই প্রান্তিক, তোর যা ইচ্ছে হয় তাই বলে ডাকবি আমাকে। ওদের কথার মাঝে অনামিকার বৌদি বর্ণালী উঠে পড়ে। তাই দেখে অনামিকা বলে, কি হলো বৌদি, কোথায় যাচ্ছ? মা রান্নাঘরে একাই কাজ করছে, আমি গিয়ে একটু হেল্প করি। আমিও যাই। অনামিকা উঠতে গেলে বাত সাজলো বর্ণালী, বাহ, ননদিনী আমার দেখে ভালোই সংসারী হচ্ছে। জল গড়িয়ে না খাওয়া মেয়েটা রান্নাঘরে যেতে চাইছে। তোমাকে কি রান্নাবান্না করতে হয় নাকি ওখানেই নন্দাই তোমাকে রাজরানী করার বদলে চাকরানি করে রেখেছে নাকি? কথাটা প্রান্তিকের ঠিক হজম হলো না। এক মুহূর্তের জন্য ওর মনে হলো যে কোনো বাড়ির রাজকন্যাকে চাকরানির মতো খাটিয়েছে এতদিন। অনুশোচনা হলো ওর। অনামিকা প্রান্তিকের চোখের অভিব্যক্তি পড়তে সক্ষম হলো। চোখের ইশারায় বেশি ভাবতে বারণ করলো প্রান্তিককে। তাও পর বৌদিকে উদ্দেশ্য করে বলল, কি বলো তো বৌদি, নিজের সংসার হয়ে গেলে নিজেকেও পাল্টাতে হয়, সংসার দায়িত্ব নিতে হয়। এই দেখো না, তুমি বিয়ে হওয়ার এই বাড়িতে এসেছো 6 বছরের বেশি হয়ে গেলো, কিন্তু মা এখনও সংসারের দায়িত্ব থেকে মুক্তি পেল না। এখনও একা একা আমাদের জন্য রান্না করে যাচ্ছে। আমি তাই বিয়ের পর থেকে সংসারের কাজ শিখেছি। অনামিকার কথাটা গিয়ে লাগলো বর্ণালী বুকে। মুখের বাংলার পাঁচের মতো করে অনামিকার কাছে এগিয়ে এলো কিছুটা। তুমি কি বলতে চাইছো অনু, আমি বাড়ির কোনো কাজ করি না? অনামিকা হাসলো। আমি সেটা বলিনি বৌদি, আমি শুধু বলেছি আমার মায়ের তো বয়স হচ্ছে, এবার মাকে একটু বিশ্রাম নিতে দাও। অনামিকা খুব ব্যঙ্গ করে হাসলো। খুব তো সংসার সংসার করছো, সংসার কাকে বলে জানো? শাশুড়ি, শ্বশুর, ননদ, দেওর ভাসুর যা নিয়ে একটা সংসার গড়ে ওঠে। তুমি তো বরকে নিয়ে একা থাকো, শ্বশুর শাশুড়ির ঝামেলা বুঝবে কি করে? বর্ণালীর কথা শুনে গর্জিয়ে উঠে দাঁড়ালো অনিশ। তুমি অনেক বেশি বলে ফেলেছো বর্ণালী, ঘরে যাও। আমার বোনকে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি বার্নিশের মা। এখান থেকে যাও। আর তোমার বোন কি বলল শুনতে পাওনি? তোমাকে যেতে বলছি। বর্ণালী রাগে অপমানে চলে গেল ওখান থেকে। অতনুবাবু সবার অলক্ষ্যে চোখের জলটা মুছলেন। অনিশ অতনুর সামনে এসে ওনার হাত ধরে বললেন, বর্ণালীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। অতনুবাবু হাত রাখলেন অনিশের মাথার উপর। ধুর পাগল, ও তো আমার মেয়ের মতো, মেয়ের কথাই কিছু মনে করি না। জানিস অনু, তোর বৌদিটা একদম পাগল, যা বলে মন থেকে বলে না। ওর কথাই কিছু মনে করিস না। এই কটা মাস তোদের ছাড়া আছি। ওর আগে তো 5 বছর ধরে তো বৌদিকে দেখেছি, আমি জানি বৌদি কেমন। আমি কাজ করলে বৌদির চোখে কোন দিন সেটা পড়তো না। এতদিন কিছু বলেনি, কিন্তু আমার হাজব্যান্ডের নামে খারাপ কথা আমি সহ্য করব না বাবা। প্রান্তিক অনামিকার হাতটা চেপে দিল। আহ অনামিকা, বড্ড বেশি কথা বলছো তুমি। বৌদি তোমার গুরুজন, এভাবে কেন কথা বললে? বৌদি কষ্ট পেয়েছে, বৌদির কাছে ক্ষমা চেয়ে আসো। প্রান্তিক, তুমি বলছো এটা? তুমি তো আমাকে শিখিয়েছো অন্যায় মুখ বুজে সহ্য না করতে। সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় অনু। কিছু ক্ষেত্রে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য মুখ বুজে সহ্য করতে হয়। তাই বলে বৌদি বাবা মাকে খাটাবে, তোমাকে অপমান করবে, আমি সহ্য করে মানবো? হ্যাঁ করবে, প্রয়োজন হলে কাকু কাকিমা আমরা সাথে করে নিয়ে যাব। কিন্তু তুমি তোমার বৌদির সাথে এভাবে কথা বলে ঠিক করনি। এক্ষুনি সরি বলবে তুমি বৌদিকে। অনামিকা মাথা নিচু করে মুখ ভার করে ফেললো, ঠিক আছে। প্রান্তিক আর অনামিকা নিজেদের বাড়ি ফিরে এসেছে বিকালে। তারপর প্রান্তিক আর কোথাও বেরোয়নি। অনামিকা রান্নার কাছে হেল্প করছে। আমি সত্যিই তোমাকে এতদিন অনেক খাটিয়েছি, এবার অস্ট্রেলিয়া ফিরলে একটা মেড রাখবো। রুটি বেলতে বেলতে অনামিকা তাকায় প্রান্তিকের দিকে। প্রান্তিকের মুখে অনুশোচনার ছাপ দেখতে পায় সে। দুজনের সংসারে মেড, তার আবার দরকার নেই প্রান্তিক, যেমন ছিলাম ভালোই ছিলাম। তুমি কাজ করে কেমন পাতলা পাতলা হয়ে গেছে, অনেক ওয়েট কম হয়ে গেছে। আগে কি সুন্দর গোলমুলি ছিলে, তবে আজ যেন তোমাকে একটু বেশিই রোগালোগা লাগছে। এটা তোমার মনের ভুল ছাড়া কিছুই না। আর এটাকে রোগা বলে না, বলে জিরো ফিগার। প্রান্তিক অনামিকার পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রাখে। আমার তো জিরো ফিগার চাই না, আমার আগের অনামিকাকে চাই। অনামিকা প্রান্তিকের মন খারাপ বুঝতে পেরে কথা ঘোরানোর চেষ্টা করে। প্রীতমদের দলের কি খবর, মাস্টারমাইন্ডকে ধরতে পারলে? প্রান্তিক অনামিকার কাছ থেকে মুখটা তুলে একটা আলু কাটতে কাটতে বলে, না, এখনও কোনো খবর পাইনি। তবে শুনেছি এই 8 মাসে আরও 25টা মেয়ে ওদের শিকার হয়েছে। অনামিকা ভুরু কুঁচকে তাকালো প্রান্তের দিকে। এটা কীভাবে জানলে? অন্যমনস্ক হয়ে আলু কাটতে কাটতে ছুরিটা বেকালি প্রান্তিকের আঙুলের উপর চলে যায়। এর ফলে বেশ খানিকটা কেটে যায় প্রান্তিকের আঙুলটা। অনামিকা তড়িঘড়ি করে এসে একটা জলের পাত্রে প্রান্তিকের হাতটা ডুবিয়ে দেয়। এত অন্যমনস্ক হলে হয়? তোমাকে আগেই বলেছিলাম এসব মেয়েলি কাজ তুমি পারবে না। কেন শুনলে না আমার কথা? আমি রুমে গিয়ে ফার্স্ট এড করে দিচ্ছি, তুমি রুটিগুলো করো। প্রান্তিক আবারও কিছুটা অন্যমনস্ক হয়ে নিজের রুমে চলে যায়। রুমে দেখতে থেকে ওর ফোনে 3টে মিস কল। মিস সিনা নামের থেকে।
প্রান্তিক ঘুরিয়ে কলটা ব্যাক করতে মুহূর্তের মধ্যে ফোনটা রিসিভ করে। হ্যাঁ মিস সিনহা, বলুন, কোনো নতুন খবর আছে? ইয়েস স্যার, আপনার কথা মতো ওই গ্যাংয়ের একজন মেম্বার রোহিত বসাককে ফাঁদে ফেলার চেষ্টা করছি। ও আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এবার ওর মাধ্যমে আমরা ওদের লিডারের কাছে পৌঁছে দেবো। গুড মিস সিনহা, তবে খুব সচেতনতার সঙ্গে কাজটা করতে হবে। ওরা যদি ঘুণক্ষরে টেন পায় তাহলে আপনি বিপদে পড়বেন। বিপদ তো আমাদের সর্বক্ষণের সঙ্গী, তাই বলে কি এর বিপদের সম্মুখীন হব? এই দেশের জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি আনন্দের সাথে মৃত্যুবরণ করব। প্রান্তিকের খুব ভালো লাগলো রাইমার কথাটা শুনে। মুচকি এসে বলল, আপনার মতো বীর যোদ্ধাই তো আমাদের ডিপার্টমেন্টে চাই। প্রাউড অফ ইউ মিস সিনহা, অল দ্য বেস্ট। দরজার বাইরে একজোড়া পা উপস্থিত টের পেয়ে প্রান্তিক ফোনটা কেটে দিল। তারপর আচমকা দরজা খুলে দিতে অনামিকা অপ্রস্তুত হয়ে পড়ে। প্রান্তিক ভুরু কুঁচকে থাকে ওর দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে কি করছে? আমার কথা শুনছিলে? বর যদি দরজা বন্ধ করে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তো বউকে আড়ি পাততেই হবে। অনামিকা চোখ দিকে তাকে চমকে উঠল প্রান্তিক। নিশ্চয়ই ভুল বুঝেছে। অনামিকা সঠিক বোঝাতে তাই উদ্গ্রীব হয়ে বলে প্রান্তিক, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় অনু, তুমি আমাকে ভুল বুঝছো। মিস সিনহাটা কে প্রান্তিক? অনামিকার সরাসরি প্রশ্নে ঘাবড়ে যায় প্রান্তিক। সবটা কি অনামিকা শুনছে? কী বলবে বুঝে উঠতে পারে না। সত্যি বলে নিজের কাজে সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না, তাই ওকে মিথ্যেটা বলতে হলো। প্রান্তিক চুপ থাকতে থেকে অনামিকা আবারও বলল, চুপ করে আছো কেন প্রান্তিক? তুমি কি আমাকে চিট করছো? না অনু, আমি তো আমাকে ভালোবাসি। আমি তোমার সাথে প্রতারণা করতে পারি? তাহলে এই মিস সিনহাটাকে আমার অস্ট্রেলিয়ার অফিসের একজন কলিগ। আমি যখন কাজে ব্যস্ত হয়ে যাই তখন উনি আমার অবর্তমানে অফিসটা সামলায়। অনামিকা ঠিক বিশ্বাস হলো না প্রান্তিকের কথায়। কোথাও গিয়ে একটা খটকা লাগছে। অস্ট্রেলিয়ার মেয়ের সাথে বাংলায় কথা বলছে। উনি কলকাতার মেয়ে। কলকাতার অফিস বন্ধ করায় উনি অস্ট্রেলিয়ার অফিসে শিফট করেছেন। কথাটা অনামিকার বিশ্বাস করলো, সেটা বুঝতে পারলো প্রান্তিক। তবে অনামিকা আর কিছু বলল না। প্রান্তিক পাশ কাটিয়ে রুমের মধ্যে চলে গেল। ওয়েদারটা খারাপ মনে হচ্ছে। আকাশ মেঘ করছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে। তুমি বাড়ির সব জানলাগুলো বন্ধ করে দাও, আমি রান্নাটা শেষ করি। ম্যাডাম হঠাৎ রান্না ছেড়ে আমার কাছে এলেন কেন? মনে হচ্ছে সামথিং সামথিং। অনামিকা প্রান্তিকে বিছানায় বসে ফার্স্ট এড বক্সটা নিয়ে প্রান্তিকের পাশে বসলো। নিজের যত্ন তো কোনোদিন নেবে না, এবার আঙুলটা ইনফেকশন হয়ে গেলে রিভলভার ধরবে কী করে? রুমে এসে শুরু করে দিছে ওনার মিস সিনার সঙ্গে কথা। প্রান্তিক বুঝলো এবার প্রত্যেকবার এরকম খোঁটা দেওয়ার কথা শুনতে হবে। মেয়েটা বড্ড অদ্ভুত জিনিস। মনে মনে ভাবে প্রান্তিক, আজকে কিন্তু ওয়েদারটা বেশ মনোরম। তাহলে হয়ে যাক নাকি আজ একবার বউ? অনামিকে রাগি চোখে তাকালো প্রান্তিকের দিকে। হাঁটা দাও, এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। প্রান্তিক অনামিকের পাশে গিয়ে ঘেঁষে। কেন এরকম করছো বউ? বিশ্বাস করো রাইমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি জাস্ট আমার কলিগ। আমি কিছু বলেছি? না, তুমি অভিমান করছো, আমার সাথে ভালো করে কথা বলছো না। অনামিকা আর কোনো কথা বললো না। প্রান্তিকের হাতটা ব্যান্ডেজ করে ফার্স্ট এড বক্সটা নির্দিষ্ট জায়গায় রেখে প্রান্তিকের পাশে বসলো। আলতো করে মাথায় হাত এলিয়ে দিয়ে প্রান্তিকের ডান কাঁধে। আমি তোমাকে বিশ্বাস করি প্রান্তিক, আই লাভ ইউ। প্রান্তিক ডান হাত দিয়ে আগলে নিল অনামিকাকে। আই লাভ ইউ টু বউ। একটা আবদার করবো কি? আমাদের বিয়ের তো প্রায় 9 মাস হলো, চলো না এবার আমরা ফ্যামিলি প্ল্যানিং করি। অনামিকা অবাক হয়ে তাকালো প্রান্তিকের দিকে। এই যা, চিকেনটা বসিয়েছিস ওভেনে, মনে হয় পুড়ে গেল। অনামিকা তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটলো। প্রান্তিক অনামিকার যাওয়ার দিকে তাকিয়ে হেসলো। এখনও তোমার এই লজ্জা কাটাতে পারলাম না আমি, পাগলি বউ আমার। রাত্রি নেমেছে, সঙ্গে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার একমাত্র উপায় এই বৃষ্টি। অনামিকা এইমাত্র এঁটো বাসন ধুয়ে রুমের মধ্যে এলো। প্রান্তিককে খুঁজে পেল না। প্রান্তিক, কোথায় তুমি? বারান্দায় দাঁড়িয়ে থাকা প্রান্তিক বৃষ্টির জমজমে শব্দের আওয়াজে অনামিকার আওয়াজ শুনতে পেল না। অনামিকা কি মনে করে বারান্দার দরজা ঠেলে দেখে প্রান্তিক দাঁড়িয়েছে। এখানে কি করছো তুমি? প্রান্তিক অনামিকার দিকে ঘুরে নিজের কাছে টেনে নিল। অনামিকা সামনে থেকে রেখে পিছন থেকে জড়িয়ে ধরে অনামিকার ঘাড়ে মুখ ঢুকলো। প্রান্তিক, অনামিকা নিজেকে সারানোর ব্যর্থ চেষ্টা করে ব্যর্থ হলো। প্রান্তিক নেশার কণ্ঠে বলল, ছাড়া পাওয়ার একদম চেষ্টা করো না তবু। আজকে তোমাকে ছাড়ছি না। আজকে দিনটা ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। প্রান্তিক হাতের বাঁধন আলগা হতে অনামিকা একটু সরে দাঁড়ায়, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। শাড়ির ভাঁজ সরিয়ে সরাসরি অনামিকার শ্যামলা মেধেন কোমর ধরে আবার নিজের কাছে টেনে নেয় প্রান্তিক। অনামিকা বিরক্ত হয়। বললাম তো আজকে ভালো লাগছে না। তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবো না, তবে কিছুক্ষণ থাকো এরকমভাবে, বৃষ্টিটা উপভোগ করো। অনামিকা চুপ হয়ে যায়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে বৃষ্টি উপভোগ করতে থাকে। বৃষ্টি একটু একটু ঝাপটা এসে মাঝে মাঝে দুজনকে ভিজিয়ে দিয়ে যায়। আচ্ছা অনামিকা, তোমার ফেভারিট ডেস্টিনেশন কোনটা? অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে থাকে। হঠাৎ এই প্রশ্ন। বিয়ের এতগুলো দিন হয়ে গেলেও হানিমুনে যাওয়া হয়নি। এবার ভাবছি কলকাতা থেকে একবার হানিমুনে যাব। বলো না প্যারিস? তাহলে দুটো টিকিট বুক করে ফেলি। অনামিকা সম্মতিসূচক মাথা নাড়ায়। প্রান্তিক এবার অনামিকা ছেড়ে দিয়ে রুমে এসে ল্যাপটপ খুলে। অনামিকা বেশ অবাক হয় কিছুটা। প্রান্তিক পিছন পিছন রুমে আসে। হঠাৎ চলে এলে যে, এই বললে বৃষ্টি উপভোগ করবে। অনামিকা প্রান্তিকের থেকে মুখটা তুলে অনামিকার দিকে তাকায়। বউ আমার প্যারিস ভালোবেসে, সেই ইচ্ছে এক্ষুনি পূরণের জন্য আমাকে দুটো টিকিট বুক করে ফেলতেই হবে। অনামিকা অবাক হলো প্রান্তিকের কথা। এত তাড়াহুড়ো কেন করছো? তোমার এদিকে ঝামেলা মিটুক, তারপর না হয় যাওয়া যাবে।
এখন ফ্লাইটের অবস্থা খুব খারাপ, তাই আগে থেকে বুকিংটা করে রাখছি। প্রান্তিক ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে উঠলো। তারপর বিছানা থেকে গাড়ির চাবিটা তুলে নিল। সেটা দেখে ভীষণ অবাক হলো অনামিকা। তুমি এখন কোথায় যাচ্ছ? বাইরে তো বৃষ্টি হচ্ছে। কত রাত হয়েছে দেখেছো? ইম্পর্টেন্ট মেল এসেছে, এখনই যেতে হবে। তুমি রুম লক করে শুয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। প্রান্তিক যেতে নিলে অনামিকা ওর সামনে এসে দাঁড়ায়। তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছে তাই না? অনামিকা ছলছল করা চোখ দেখে প্রান্তিক চমকে যায়। অনামিকা নিজের বুকে জড়িয়ে ধরে। তুমি ভুল বুঝছো বউ, আমি তোমার উপর রাগ করিনি, আমার আজ সত্যি কাজ আছে। তুমি মিথ্যে বলছো, প্লিজ যেও না। প্রান্তিক অনামিকার কপালে একটা চুমু এঁকে দিল। আমাকে সত্যি যেতে হবে গো, এটা আমার পার্সোনাল প্রফেশন, লাইফের সাথে গুলিয়ে ফেলবে না তো হবে না। তুমি সত্যি রাগ করে নেই তো? তুমি আমাকে এতদিনে চিনলে না, আমি এইসব কারণে রাগ করবো এমন ছেলে নই। অনামিকা মাথা নিচু করে ফেলে। সরি, আসছি, সাবধানে থেকো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টিমুখর পরিবেশ, মাঝে মধ্যে আকাশের গর্জন ভেসে হচ্ছে। দূর থেকে ব্যাঙ ঝিঝি পোকার কর্কশ শব্দ প্রান্তিকের কথায় ব্যাঘাত ঘটাচ্ছে। এর মধ্যে 10 জনের একটা মিটিংয়ের মধ্যমণি প্রান্তিক মজুমদার। আমি মনে করি এই কেসের একদম কিনারায় চলে এসেছি। নাইট পয়েন্ট পার্সেল সার্ভ করে ফেলেছি, এবার বাকি ক্রিমিনালদের স্বীকারোক্তি। প্রান্তিকের কথা উপস্থিতি সবাই বুঝতে পেরে খুব অবাক। এত গভীর রহস্য কিভাবে প্রান্তিক জেনেছে সেটা শুনতে সবাই আগ্রহী। কি বলছেন মিস্টার মজুমদার? এত কঠিন কেসটা আপনি এত সহজে সলভ করে ফেললেন কিভাবে? আমি অনেক বড় একটা প্রমাণ পেয়েছি, আর এই গ্যাং সেই লিডারকেও ধরে ফেলছি হয়তো। সে যদি লিডার নাও হয়, তাহলে ওর মাধ্যমে আমি আসল মাস্টার মাইন্ডের কাছে পৌঁছে দেবো। কে এই ডিলের মিস্টার মজুমদার সব বলবো। তার আগে মিস সিনাকে বলবো আপনি আপনার কাজটা বন্ধ করুন। যেহেতু মাথায় কাছে পৌঁছে গেছি, সেহেতু আর চুনোপুটিকে ফাঁদে ফেলার দরকার নেই। অন্ধকারে কাউকে দেখে না দেখে রাইমা অবাক হয়ে দাঁড়ায়। আপনি তো এই কয়েক ঘন্টা আগে অবধি বললেন কাজটা করতে, তাহলে এই কয়েক ঘন্টার মধ্যে এমন কি প্রমাণ পেলেন স্যার? প্রান্তিক বাঁকাভাবে হাসলো। অনেক বড় প্রমাণ পেয়েছি, যেটা আমাদের এই কেসটা সলভ করে দিবে। তাহলে আমরা অপেক্ষা করছি কেন? এখনই তাকে গিয়ে অ্যারেস্ট করে নিই। না, আমাদের কিছুই অপেক্ষা করতে হবে না অ্যারেস্ট করার জন্য। মাছকে এমনভাবে বড়শিতে আটকাবো যাতে সে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়। এই শুনছো, বৌদিকে নাকি পাওয়া যাচ্ছে না। সকালবেলা প্রান্তিক বাড়ি ফিরতেই কথাটা বললো অনামিকা। প্রান্তিক গাড়ির চাবিটা নির্দিষ্ট জায়গায় রেখে বিছানায় আরাম করে বসলো। খুব টায়ার্ড লাগছে, একটু জল দিবে অনামিকা? অনামিকা করুণ মুখে প্রান্তিকের দিকে তাকিয়ে টেবিল থেকে জলের গ্লাসটা নিতে দেখে গ্লাস ফাঁকা। একটু বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। অনামিকা চলে যেতে প্রান্তিক ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। একটা চেনা নাম্বারে ফোনে ডায়াল করার কিছুক্ষণের মধ্যে অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হয়। বর্ণালী ম্যাডাম কিছু স্বীকার করেছেন? না, উনি জেদ ধরে বসে আছেন, বলছেন মরে যাবে তবুও কিছু বলবে না। ভয় দেখাও, 24 ঘন্টার মধ্যে পজিটিভ কিছু শুনতে চাই। উনি কিছু খেতে চাইছেন না স্যার। তোমার আছো কি করতে? এতগুলো টাকা দিয়ে তোমাদের রেখে আমার লাভটা কি? আমি বেলার দিকে আসবো, তখন আমি ওনার মুখ থেকে যেন সব জানতে পারি। ঠিক আছে স্যার। প্রান্তিক ফোনটা কেটে দরজাটা খুলে কিছুক্ষণের মধ্যে অনামিকা আসে। তুমি দরজা বন্ধ করে কী করছিলে? একবার এসে ফিরে গেলাম, চেঞ্জ করছিলাম। দাও জল দাও। অনামিকা প্রান্তিকের সামনে খাবারের প্লেটটা রাখলো। বেলা তো হয়ে আসছে, ব্রেকফাস্টটা করেই নাও। প্রান্তিক বিছানায় হাঁটু মুড়ে বসে প্লেট থেকে তুলে পাউরুটিতে একটা কামড় দিয়ে বলল, কী যেন বলেছিলে? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? অনামিকা চিন্তিত মুখে প্রান্তিকের সামনে বসলো। বৌদিকে কাল রাত থেকে নাকি বৌদি মিসিং। প্রান্তিক কিছু না জানা ভান করে বলল, হঠাৎ কীভাবে মিসিং হলো? বাড়ির বউ রাত দুপুরে মিসিং হয়ে যাবে? অনামিকা ভুরু কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। তুমি ঠিক কী মন করতে চাইছো প্রান্তিক? আমি বলতে চাইছি কাল রাতে অত বৃষ্টির মধ্যে তোমার বৌদি মিসিং হলো কি করে? আচ্ছা অনামিকা, তোমার বৌদির বিয়ের আগে কি কোনো অ্যাফেয়ার? কথা শেষ করার আগে অনামিকা বলে উঠল, না না, বিয়ের আগে বৌদির কোনো অ্যাফেয়ার ছিল না। দাদা আর বৌদির তো লাভ ম্যারেজ। তুমি খুব চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি। আমি তাহলে আজ একবার ওই বাড়ি যাবো? বললাম তো আমি দেখছি বিষয়টা, তোমাকে কোথাও যেতে হবে না। আমার খুব চিন্তা হচ্ছে, একবার যাই, লুকিয়ে লুকিয়ে যাব, আমার কোনো বিপদ হবে না। প্রান্তিক অবাক হলো। তুমি একা যেতে পারবে? পারবো শিওর? হুম, ঠিক আছে, এখন বেরিয়ে পড়ছি তাহলে। তুমি আজকের দিনটা একটু হোটেল থেকে খাবার আনিও। প্রান্তিকের সম্মতির কথা অনামিকাকে জানায়। অনামিকা বিছানা থেকে উঠে আলমারি থেকে একটা চুড়িদার নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনামিকা প্রান্তিকের বাড়ি থেকে বেরিয়েছে অনেকক্ষণ হলো, তাই প্রান্তিক একবার নিশ্চিত হওয়ার জন্য অনিশকে ফোন দেয়। হ্যাঁ প্রান্তিক বল, অনামিকা পৌঁছেছে? অনু কই? না তো, অনু তো এখনও আসেনি। প্রান্তিক চিন্তিত হয়ে পড়লো। 1 ঘন্টার আগে বেরিয়েছে, ওই বাড়ির উদ্দেশ্যে এখনও যায়নি। ওকে তুই একা ছাড়লি কেন বলতো? এদিকে বর্ণালী মিসিং, এখন আবার অনু। কোন দিকে যাব আমি? প্রান্তিক কোনো কথা না বলে ফোনটা কেটে দিয়ে গাড়ির চাবি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। নিজের গোপন ডেরা পৌঁছে বর্ণালীর মুখোমুখি একটা চেয়ারে বসে প্রান্তিক। অনামিকা কোথায় মিসেস বর্ণালী পাল? খানিকটা নিয়ন আলোয় প্রান্তিকের মুখটা স্পষ্ট হতে চমকে ওঠে বর্ণালী। প্রান্তিক, তুমি তুমি আমায় ধরে এনেছো এখানে? হ্যাঁ, বর্ণালী ম্যাডাম, ওরফে সোনিয়া মণ্ডল। চমকে উঠল বর্ণালী। এর পরিচয় প্রান্তিক জেনে গেছে ভেবে আতকে ওঠে। তোমার কথা ভুল হচ্ছে প্রান্তিক, আমি বর্ণালী, বর্ণালী পাল, তোমার অনিসদার বউ। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার ছেলেটা অস্থির হয়ে যাবে আমাকে ছাড়া।
প্রান্তিক চেয়ারে হ্যান্ডেল একটা জোরে ঘুষি মারল, চেয়ারটা ভেঙে যায়। বর্ণালী সেটা দেখে ভয় পেয়ে যায়। বেশি অভিনয় করার চেষ্টা করো না বৌদি, তোমার সব রহস্য আমি জেনে গেছি। অনিমাকে কোথায় রেখেছো বলো, তোমাদের লিডার কোথায়? এসব নকল মুখোশ সরিয়ে নিজের আসল চেহারায় ফিরে এলো বর্ণালী। হো হো করে হেসে উঠল। অনামিকাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না প্রান্তিক। আর পাবে না আমাদের লিডারকে। আমাকে মেরে ফেললেও আমি তোমাদেরকে কিছুই বলবো না। প্রান্তিক রিভলভারটা বের করে বর্ণালী কপালের মাঝখানে রাখলো। তাহলে মরার জন্য রেডি হয়ে নাও। এই প্রান্তিক মজুমদারের কলিজায় হাত দিয়েছো তুমি। আমাকে তুমি চেনো না। এখন মৃত্যু ছাড়া আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নয় মুখ খুলো, নয় স্বেচ্ছায় মৃত্যুবরণ করো। তোমাকে ভাবার জন্য 60 মিনিট সময় দিলাম। প্রান্তিক চেয়ার ছেড়ে উঠে ওখান থেকে বেরিয়ে যায়। সোজা চলে যায় নিজের বাড়িতে। ফাঁকা রুমে বড্ড একা একা লাগছে ওর, তাই ছাদে চলে যায়। তোমার দিকে হাত দিয়েছে ওই সোনিয়া মণ্ডল। আমি ওকে ছাড়বো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। আমি ওকে মারবো। তুমি আমার শক্তি অনু, ফিরে এসো তাড়াতাড়ি আমার কাছে। বিকেলে ঝোড়ো হওয়ায় অনামিকার কথা মনে পড়ে গেল। অনামিকা বৃষ্টি ঠান্ডা হওয়ায় ঝড় খুব ভালোবাসে। একটা দীর্ঘশ্বাস ফেলায় প্রান্তিক নিচে চলে এলো। গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লো অনামিকার বাবার বাড়ির উদ্দেশ্যে। অতনুবাবু বাড়িতে ঢুকলে ছোট্ট বার্নিশ এদিক ওদিক কাউকে খুঁজতে লাগলো। ওকে এরকম দেখতে প্রান্তিক হাঁটু মুড়ে ওর সামনে বসলো। তুমি কাকে খুঁজছো বাবাই? পিপি কই, মাম্মা কই? কেউ নেই। আমি মাম্মার কাছে যাব। বার্নিশকে দেখে খুব মায়া হলো, নিজের বুকে চেপে ধরে বার্নিশের মাথাটা। সবাই চলে আসবে বাবা, তুমি কেঁদো না। অতনুবাবু নিজের চশমাটা পরতে পরতে ড্রয়িং রুমে এসে বলল, তুই এসেছিস বাবা? বৌমা আর অনুকে কোথাও গেল বলো তো, ওদেরকে খুঁজে আন না প্রান্তিক। প্রান্তিক বার্নিশকে ছেড়ে অতনুবাবুর সামনে আসে। কাকু, আমি তোমাদের একটা কথা বলে চাই। কাকিমা আর অনিশদাকে ডাকো। অতনুবাবু সবাইকে ডাকলো। অনু রুম থেকে বেরিয়ে এলো অনিশ আর সুতপা দেবী। অনিশ বার্নিশকে কোলে তুলে নিল। কি বলবি প্রান্তিক, বৌদির সাথে তোমার পরিচয় কিভাবে? অনিশ অবাক হয়ে এমন প্রান্তিকের প্রশ্নে। হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন প্রান্তিক, বলো না। অনিশ একবার অতনুবাবু আর সুতপা দিকে দিকে তাকে আমতা আমতা করে বলল ফেসবুকে। প্রান্তিক জোর গলায় চিৎকার করলো, মিথ্যে কথা। বৌদির সাথে তোমার আলাপ হয়েছে আজ থেকে 7 বছর আগে রেড এরিয়ার একটা আবাসিক হোটেলে, যেখানে তোমার যাতায়াত ছিল। লজ্জায় মাথা নত করে ফেলে অনিশ। ওর বাবা মা ওর দিকে ঘৃণার সহিত তাকায়। ছি অনিশ ছি, আমাদের ছেলে হয়ে তুই এমনটা করলি? তুই এতটা খারাপ? কোনো অবস্থা বলার অবস্থাতে নেই অনিশ। অতনুবাবু ছুটে গিয়ে বার্নিশকে অনিশের কোল থেকে নিয়ে নেয়। তোদের কাছে আমার এই নাতি থাকলে তোদের মতোই তৈরি হবে। নিজেকে শুধরে তারপর আমার নাতির কাছে আসবি। প্রান্তিক অতনুবাবুকে শান্ত করতে এগিয়ে আসে ওনার কাছে। অনিশদা পাল্টে গেছে কাকু, বিয়ের পরে প্রণতির মৃত্যুর পরপর পাল্টে গেছে। শুধু পাল্টায়নি, বৌদি মানে বর্ণালী পাল। অনিশ মাথা তুলে প্রান্তিকের দিকে অবাক নয়নে তাকায়। বর্ণালী পাল্টায়নি, কিন্তু ও তো বলেছিল বিয়ের পর আর ওইসব কাজ করবে না। 7 বছর ধরে তোমার বউ তোমার চোখে ধুলো দিচ্ছে, আর তুমি এক রুমে থেকেও জানতে পারোনি অনিশদা? মানে কি করেছে বর্ণালী? তুমি জানো বর্ণালী পাল আসলে কে? এতগুলো বছর তোমাদের কারো সন্দেহ হয়নি? সুতপা দেবী কাঁপা কাঁপা কণ্ঠে প্রান্তিককে বলো, বৌমাকে? প্রান্তিক অতনুবাবুর কোল থেকে বার্নিশকে নিচে নামালো, তারপর হাঁটু মুড়ে বসলো ওর সামনে। বাবা, তুমি ঘরে গিয়ে খেলা করো, তোমার পিপি এক্ষুনি চলে আসবে। বার্নিশ লক্ষ্য ছেলের মতো ওখান থেকে চলে যায়। প্রান্তিক উঠে দাঁড়ায়। বর্ণাপী মিত্র উঠলে বর্ণাপী পালের নামে কোনো মানুষ কোনোদিন এক্সিস্টে করেনি। দিনের পর দিন তোমাদেরকে বোকা বানিয়ে নিজের কার্য সিদ্ধ করেছে ও। অনিশ ভাঙা গলা জিজ্ঞাসা করলো, তাহলে কে ও? এই গ্যাংস্টার বাম হাত ও সোনিয়া মণ্ডল, কুখ্যাত অপরাধী, যার সব অপরাধ এখনও গভীরে রয়ে গেছে। চারপাশে একটা নিস্তব্ধ পরিবেশ। অতনুবাবু আর সুতপা দেবী সবটা শুনে মাথা নিচু করে বসে আছে, আর আনিস অনেক কষ্টে নিজেকে সামলে পাথরের মতো দাঁড়িয়েছে। নিজের ভালোবাসার মানুষ, বউ, সন্তানের মা, তার সম্পর্কে এগুলো কোনোভাবে ধারণা করতে পারেনি। তাহলে বোন এখন কোথায় আছে প্রান্তিক? কোথায় রেখেছে বর্ণালীকে? চিন্তা করো না অনিশদা, তোমার বোন ভালো আছে, ও আমার কাছে আছে নিরাপদে। উপস্থিত সবটা শুনে, কথাটা শুনে অবাক, খুশি হয়ে যায়। সুতপা এগিয়ে এসে প্রান্তিককে বলে, তুই ঠিক বলছিস তো, আমাদের মেয়ে ভালো আছে? হ্যাঁ কাকিমা, অনু একদম ভালো আছে, তুমি চিন্তা করো না। আমি এখন আসছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমার। প্রান্তিক চলে যায় পালবাড়ি থেকে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে যায় বর্ণালীর কাছে। বর্ণালী টায়ার্ড হয়ে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ছিল। প্রান্তিকের কত মতো ওর লোক এক বালতি জল দিয়ে বর্ণালীর মুখে ঢালতে বর্ণালী ধরপড়িয়ে চোখ খুলে। তাহলে সোনিয়া মণ্ডল, কী সিদ্ধান্ত নিলে তুমি? ঘুমের ঘর থাকতে একটা রহস্যময় হাসি খেলো সোনিয়ার মুখে। আমার সিদ্ধান্ত তখন যা ছিল এখনও তাই। তোর তো অনেক ক্ষমতা, তাহলে খুঁজে নেও অনামিকাকে। প্রান্তিক সশব্দে হেসে উঠল। তুই ভাবলি কি করে আমি তোর প্ল্যান বুঝতে পারিনি? এমনি এমনি সরকার আমাকে তোর তোর বোনের আর তোর মায়ের ওই গ্যাংটাকে ধরার জন্য এই মিশনে রাখেনি। তাহলে খুঁজে বের কর অনামিকাকে। প্রান্তিক চেয়ার ঠেলে দিয়ে আরামে বসে। অনামিকা তো আমার কাছে আছে মিস সোনিয়া মণ্ডল। চমকে ওঠে সোনিয়া। মানে? মানে আমার সাথে পালবাড়িতে যাওয়ার সময় অনামিকা, আর আমার সাথে পালবাড়ি থেকে ফেরার সময় অনামিকা যে এক মানুষ নয়, সেটা আমি কাল রাতেই টের পেয়েছিলাম ডিয়ার বর্ণালী বৌদি। বর্ণালী কৌতূহল দৃষ্টিতে রাগে মুখ করে খানিকটা ঝুঁকে পড়ল প্রান্তিকের সামনে। কিন্তু সেটা তো হওয়ার কথা না। মুনিকে তো আমি প্রায় 2 সপ্তাহ ধরে ট্রেনিং দিয়েছি অনামিকা হয়ে ওঠার। কিভাবে বুঝলে তুমি প্রান্তিক?
প্রান্তিক ঠোঁট চওড়া করে হা হা করে হেসে উঠল। 7 জন্মের বউ আমার অনু, তাকে যদি চিনতে না পারি তাহলে কিসের স্বামী হলাম আমি? হ্যাঁ, বাই দ্য ওয়ে, মুনিকে? মুখ ফুসফুস চড়সূচক শব্দ করে বের হয়ে এলো সোনিয়া। এখানে এই নামটা মুখ ফসকে বের করা বড় ব্লান্ডার করে ফেলছে। ভয়ে শুকনো একটা ঢোক গিলে চোখ বন্ধ করে সোনিয়া। প্রান্তিক ওকে ভয় পেতে দেখে মুচকে আসলো। কি ব্যাপার বৌদি, ভয় পেয়ে গেলে? তাহলে যখন শুনবে তোমার মুনি ওরফে মুনিয়া মণ্ডল তোমার বোন আমাদের হেফাজতে, তখন তুমি কি করবে? চমকে উঠল, চোখের পাতা খুলল সোনিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, মুনি তো তোমার কাছে? হ্যাঁ বৌদি, আজ সকালে যখন আমার বাড়ি থেকে তোমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোয়, তখন সাদা সাদা পুলিশ ওকে অ্যারেস্ট করে আমাদের হাতে ট্রান্সফার করে। প্লিজ প্রান্তিক, আমার বোনকে ছেড়ে দাও, ওকে এসবে জড়িও না। জড়িয়েছো তো তুমি, ওকে ফেলেছো বৌদি। আমার কাছে ওকে পাঠিয়েছিলে আমার খবরের জন্য। আমার অনু আমার কাজের বিষয়ে কোনো কৌতূহল ছিল না, কিন্তু অনামিকার রূপী মুনিয়া আমার কাজের বিষয়ে খুব কৌতূহল দেখেছিল। দরজার বাইরে দাঁড়িয়ে কথা শোনা, আমাকে জিজ্ঞাসা করা বড্ড বেশি কৌতূহল হয়ে পড়েছিল, যার দরুন ধরা পড়ে যায়। ও এইসব কিছুই জানে না, বিশ্বাস করো। ওকে শুধু বলেছিলাম তোমার বাড়িতে থেকে আমাকে সব খবর দেওয়ার জন্য। ওকে ছেড়ে দাও। প্রান্তিক ভুরু কুচকে সোনিকে জিজ্ঞাসা করলো, ছেড়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। সত্য? হ্যাঁ শর্ত। তুমি যদি সেগুলো মানতে রাজি থাকো তাহলে আমি ভেবে দেখবো মুনিয়াকে ছাড়বো কিনা। কি শর্ত? প্রান্তিকের মুখের ভাব বদলে গেল। তোমার মাকে ফোন করে বলবে তুমি দেখা করতে চাও। আমি পারবো না, মাকে আমি কিছুতেই এক্সপোজ করতে পারবো না, কিছুতেই না। নিজের রেভলভারটা বের করে হাত বুলিয়ে প্রান্তিক, তাহলে চোখের সামনে নিজের বোনের মৃত্যু দেখার জন্য রেডি হও। গলা ফাটানো চিৎকার ভেসে ওঠে সোনিয়ার মুখ থেকে। না! প্রান্তিক নিজের একটা লোককে ডাকলো, নিয়ে এসো ওকে। লোকটা চলে গেল। কিছুক্ষণের মধ্যে মুনিয়াকে নিয়ে এলো সোনিয়ার সামনে। মুক্তি পাওয়ার জন্য ছটপট করছে। দিদি, আমাকে কোন ঝামেলার মধ্যে ফেললি? আমাকে বাঁচাও প্লিজ, আমি মরতে চাই না। বোনের কান্না ভেজা কণ্ঠে অস্থির হয়ে ওঠে শুনিয়া। প্লিজ ছেড়ে দাও ওকে। আমাকে মেরে ফেলো তোমরা, কিন্তু ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি তোমাদের গ্যাংয়ের মেন লিডার চামেলি মণ্ডল, অর্থাৎ মুনিয়াকে আমি ছাড়তে রাজি পারি এই শর্তে। আমি 5 গুনবো, তার মধ্যে তোমার মতামত শুনতে চাই। প্রান্তে কাউন্টিং করতে থাকে। সোনিয়া চোখের সামনে শুধু ভেসে ওঠে মুনিয়ার কান্না ভেজা চোখ। বাঁচার আকুতি শেষমেশ নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বেশ, আমি তোমার সাথে রাজি। ফোনটা হাত দাও। প্রান্তিক বাঁকা হেসে সোনিয়ার দিকে তাকালো। মুনিয়া কিন্তু আমার গান পয়েন্টে থাকবে, তাই বলছি বেশি চালাকি করার চেষ্টা করবে না। প্রান্তিকের কাছে থাকা সোনিয়া ফোনটা প্রান্তিক ওকে দেয়। সোনিয়া ওর মায়ের নাম্বার ডায়াল করতে কিছুক্ষণের মধ্যে অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হয়। প্রান্তিক ইশারায় বলে স্পিকার দিতে। হ্যালো, তুই কোথায় সোনি? কাল রাত থেকে তোকে ট্রাই করছি, ফোন বন্ধ আসছিল। আর কোনো খবর পেলি মুনির থেকে? এক নাগারে কথাগুলো বলে থামলো অপর প্রান্তে মহিলাটি। সোনিয়া একবার মুনিয়ার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠ বলল, মা তো তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো, আমি মুনির থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সাবাস বেটি, কী তথ্য রে? ফোনে বলা যাবে না। তুমি আমার শ্বশুরবাড়ির কাছে যে পার্কটা আছে ওখানে দেখা করো। ঠিক আছে, কাল সকালেই দেখা করছি। না মা, আজ রাতেই দেখা করো। তুই শ্বশুরবাড়ি থেকে বেরোতে পারবি রাত্রে? পারবো। ঠিক আছে। আর ওই অনামিকার কী খবর রে? একবার হাত থেকে বেরিয়ে গেছে, এবার যেন না বেরোয়। আমি খদ্দের দেখে রেখেছি, ওকে সামনে রাখ তুই। কথাটা শেষ মাত্র প্রান্তিক হাতের মুঠ শক্ত করে ফেলে। অনেক কষ্টে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে ফোনটা কেটে সোনিয়ার থেকে ফোনটা কেড়ে নেয়। এবার আমার বোনকে ছেড়ে দাও। আগে ওই চামেলি মণ্ডলকে কাস্টডিতে নেই, তারপর তোমাদের ছাড়বো কিনা ভেবে দেখবো। আর একটা কথা শুনে রাখ, আমি থাকতে আমার কলিজার আমার অনুর গায়ে ফুলের টোকাও আমি মেনে নেব না। আমার অনুকে তুমি কিডন্যাপ করেছিলে, এবার তোমার ব্যবস্থা তো আমি করবই। আমাকে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার বোনটাকে ছেড়ে দাও। প্রান্তিক চেয়ার থেকে উঠে মুনিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। আমার বউ সাজার খুব শখ জেগেছিল না? এবার দেখ এই প্রান্তিক কী জিনিস। বিশ্বাস করুন, আমি নিজের থেকে এগুলো করিনি। আমাকে দিদি যা বলেছিল আমি তাই করেছি। প্রান্তিক মুনিয়ার কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। প্রান্তিক হসপিটালে আসতে অনামিকা বেড থেকে নেমে গিয়ে ছুট্টে ওকে জড়িয়ে ধরে, যার দরুন কিছুটা ঢলে পড়ে প্রান্তিক। এখন কেমন আছো বউ? অনামিকা প্রান্তিকের বুকে মুখ গুজিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। বৌদি এতটা খারাপ প্রান্তিক? কেন বৌদি আমার সাথে এরকম করলো? তোমার বৌদি তোমাকে লুকিয়ে রেখে তোমার মতো একজনকে কে আমার কাছে পাঠিয়েছিল, আমার কাছে সব খবর জানার জন্য। অনামিকা প্রান্তিকের বুক থেকে মুখ তুলে অবাক নয়নে প্রান্তিকের দিকে তাকালো। আমার মতো দেখতে মানে? হ্যাঁ, হুবহু তোমার মতো দেখতে একজন মানুষ আছে। অনামিকা ঠোঁট ফুলিয়ে প্রান্তিকে বলল, কাল রাতে সে তোমার সাথে এক ঘরে ছিল? প্রান্তিকে অনামিকার এমন বাচ্চা বাচ্চা মুখ দেখে মুচকে হাসলো। আমি আমার বউকে চিনতে পারলে কিভাবে বলো তো? আমি ওকে কাল রাতেই চিনে ফেলেছিলাম। কীভাবে চিনলে? তুমি তো বললে হুবহু আমার মতো দেখতে। প্রান্তিক অনামিকার কোমর ধরে ওকে নিজের কাছে টেনে আনলো। তারপর কোমর থেকে শাড়িটা খানিকটা সরিয়ে অনামিকাকে ইশারা করলো ওর কোমরে থাকা তিলটার দিকে। শরীরের দিক থেকে এটাই পার্থক্য, আর তার তোমার। অনামিকা শব্দ করে আসলো। তারপর তুমি কী করলে? তখন মেয়েটাকে কিছু বলিনি, কাজের দোহাই দিয়ে বেরিয়ে গেছিলাম। তখন তোমাকে খোঁজার আমার মূল লক্ষ্য ছিল। রাত তখন 12:30। দেখলাম তোমার বৌদিকে মুখ চাপা দিয়ে কোথাও যেন একটা যাচ্ছে। ফলো করতে করতে একটা গোডাউনের সামনে পৌঁছলাম। বাইরে থেকে দেখতে পেলাম তোমাকে। তখন পুরো বিষয়টা ক্লিয়ার হলো আমার কাছে। অনামিকার চোখে অনেক কৌতূহল। তারপর কি করলে? বৌদি এখন
এখন কোথায়? আমার হেফাজতে। বৌদি যখন এই গোডাউন থেকে বেরোলো তখন বৌদিকে তুলে নিলাম। তারপর এই জায়গায় বৌদিকে রেখে তোমাকে উদ্ধার করলাম। এখন তোমার সঙ্গে সেন্স ছিল না, সঙ্গে সঙ্গে এখানে নিয়ে এলাম তোমাকে। তাহলে ওই মেয়েটা কোথায়? আর ওই মেয়েটা কে হুবহু আমার মতো দেখতে? ওই মেয়েটা হলো তোমার বৌদির বোন। আর তোমার বৌদির নাম বর্ণালী নয়, ওর নাম সোনিয়া মণ্ডল। আর ওর বোনের নাম মুনিয়া। ওরা হলো এই মেয়ে পাচারকারী দলের একটা অংশ। কি বলছো? বৌদি এইসবের সাথে যুক্ত? হ্যাঁ, সোনিয়ার মা এই গ্রুপের মেইন লিডার। মায়ের কথা মতো তোমার দাদাকে ফাঁসিয়ে বিয়ে করে তোমাদের বাড়িতে ঢুকে। কিন্তু আমাদের বাড়িতে ঢুকে বৌদির কি লাভ? প্রান্তিক অনামিকা ছেড়ে খানিকটা দূরে সরে গেল। এই রহস্য চামেলি মণ্ডলকে পেলেই জানা যাবে। মুনিয়া আর তোমাকে কেন একই মতো দেখতে সেটাও জানতে হবে। অনামিকা প্রান্তিকের সামনে গিয়ে করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে। তুমি কি বলতে চাইছো মুনিয়া আর আমি যমজ বোন? প্রান্তিক আর অনামিকা একে অপরকে জড়িয়ে ধরে হাসপাতালের মধ্যে কতক্ষণ দাঁড়িয়েছিল নিজেরাও জানে না। হঠাৎ করে ডক্টরের আগমনে ধ্যান ভাঙলো দুজনে। একে অপরকে ছেড়ে দুই প্রান্তে গিয়ে দাঁড়ালো। ডক্টর হাসি মুখে ওদের দুজনকে এসে দাঁড়ালো। কি প্রান্তিকবাবু, এত লজ্জা পেলে হবে? তাহলে এখন আমি সেই খবরটা দেবো, সেটা শুনবেন। প্রান্তিকের মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। করুণ চোখে অনামিকার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি খবর? কতদিন বিয়ে হয়েছে? 9 মাস। কিন্তু বিয়ের সাথে এই খবরে কি সম্পর্ক? ডক্টর হেসে প্রান্তিকের পিঠ চাপলো। আগামী 7 মাস পর আপনাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে। বিষয়টা প্রথমে দুজনের কারো বোধগম্য হলো না। যখন বুঝতে পারলো তখন প্রান্তিক আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ছুটে অনামিকার 2 কাঁধ ধরে। অনামিকার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওর অজানা ছিল। তুমি বুঝতে পেরেছিলে? তাহলে আমাকে আগে বলনি কে? আমি জানতাম না, এখন ওনার মুখ থেকে জানলাম। প্রান্তিক অনামিকা ছেড়ে ডক্টরের কাছে গিয়ে ওনার হাত দুটো মুঠো করে দিলে। থ্যাংক ইউ ডক্টর, এই মুহূর্তে এই খুশির সংবাদটা আমাদের জন্য দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিষয়টা ভেবে দেখিনি, কিন্তু আজ সকালে ম্যাডাম বারবার বমি করছিল, কয়েকবার মাথা ঘুরিয়ে গেছিল। তখন সন্দেহটা হয়, একটা ইউরিন টেস্ট করে তখনই শিওর হয়। আমি ওকে আজই বাড়ি নিয়ে যেতে পারবো ডক্টর? না, আমরা চাইছি আজকে রাতটা অবজারভেশনে রেখে কালকে সকালে ছুটি দিবে। ঠিক আছে। ডক্টর কেবিন থেকে বেরিয়ে গেলে প্রান্তিক অনামিকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ আমাকে এরকম একটা খুশির খবর শোনানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাবা হবো এই ক্রিটিক্যাল সময়ে, এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। প্রান্তিক অনামিকাকে ছেড়ে চোখের কোণে লেগে থাকা আনন্দের অশ্রুটা হাতের পিছনে মুছে নিল। আমাকে এখন যেতে হবে, তুমি সাবধানে থেকো। কোথায় যাব? আমাদের সন্তানকে এই বিপদমুক্ত পৃথিবী দেওয়ার জন্য, পৃথিবী থেকে কয়েকটা আবর্জনাকে পরিষ্কার করতে। যা করো সাবধানে করো, মনে রেখো তুমি ছাড়া আমাদের আর আমার সন্তানের কেউ নেই। প্রান্তিক অনামিকার গালে হাত রেখে ভরসা দিল, তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। প্রান্তিক চলে যেতে অনামিকা নিজের ডান হাত পেটের উপর রাখলো। চোখ বন্ধ করে অনুভব করতে থাকলো নিজের সন্তানের উপস্থিতি। অন্ধকার আমাবস্যার রাত, চারদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি। পার্কের একটা বেঞ্চে বসে আছে সোনিয়া। কয়েক দূর থেকে ওকে নজরে রেখেছিল প্রান্তিক আর তার পুরো টিম। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর কালো চাদরে জড়িয়ে একজন মহিলা এগিয়ে এলো সোনিয়ার কাছে। সোনিয়া উঠে দাঁড়িয়ে একটা শুকনো ঢোক গিলল। মা? বেশি সময় নেই, যা বলা তাড়াতাড়ি বল, না হলে এক্ষুনি ভোরের আলো ফুটবে। এত দেরি করলে কেন? এলে তুমি? সোনিয়া কথা বলার ধরনে ওর মায়ের সন্দেহ হলো। তুই এমন তোতলাচ্ছিস কেন সোনি? কিছু লুকাচ্ছিস আমার থেকে? মা, কি ম্যামা করছিস? যেটা বলার জন্য রেখেছিস সেটা তাড়াতাড়ি বল। হঠাৎ চামেলির মাথায় পিছনে ঠান্ডা কিছু অনুভব করলো। দেখার জন্য ঘুরতে দেখলো ভারী কণ্ঠ কানে এলো, ডোন্ট মুভ, পুরো পার্ক পুলিশ ঘিরে ফেলেছে, তাই পালানোর চেষ্টা করবে না। চামেলি নিজের দুটো হাত উপরের দিকে তুললো, লাগে দৃষ্টি বর্ষণ করলো সোনিয়ার দিকে। তুই আমার সাথে চালাকি করলি সোনিয়া, এর ফল তোকে ভুগতে হবে, তোকে আমি ছাড়বো না। সোনিয়ার চোখ দিয়ে জল করবো। মুনিয়া বিপদে আছে, ওকে বাঁচানোর জন্য এটা করতে হলো। পরের মেয়ের জন্য তুই নিজের মায়ের সাথে বেইমানি করলি সোনি। যেদিন একটা কাপড় মোড়ানো ছোট্ট পুতুলকে তুমি বাড়িতে নিয়ে এসেছে, সেদিন থেকে আমি যে ওকে বড্ড ভালোবাসি মা। নাইবা হলো রক্তের সম্পর্ক, ওকে তো আমি নিজের বোনের মতোই ভালোবাসি। ওকে কিভাবে মারতে দেই বলো? চামেলি খুব জোরে চড় মারল সোনিয়ার গেলে। আজ তোর জন্য আমার এত বছরের ব্যবসা বন্ধ হয়ে যেতে বসছে। তোকে আমি খুন করে ফেলবো। কয়েকজন মহিলা পুলিশ এসে চামেলিকে আটক করে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে, যাতে পালানোর চেষ্টা করলেও পালাতে না পারে। চামেলি ছটপট করতে থাকে। সোনিয়া নিজের চোখের জলটা মুছে সোজা হয়ে দাঁড়ায় ওর সামনে। মুনিয়া কে মা? কি পরিচয় ওর? অনামিকা আর মুনিয়া একই রকম দেখতে কিভাবে হলো? খুব সাহস বেড়ে গেছে তোর সোনি, আমাকে প্রশ্ন করার উদ্যত ভুলে দেখবি না। মুনিয়ার আসল পরিচয় কি মা? শোনো তাহলে, মুনিয়া হলো তোর শ্বশুর আর শাশুড়ির মেয়ে, অনামিকার যমজ বোন। আজ থেকে 22 বছর আগে আমি ওকে হসপিটাল থেকে চুরি করে এনেছিলাম। কোনো মায়ের কোল খালি করার ব্যবসা সেদিন থেকেই শুরু হয়েছিল তো মা তোমার। তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না, খুন করে ফেলবে তোকে। প্রান্তিক এবার চামেলির সামনে এসে দাঁড়ায়। নিজেকে খুব চালাক মনে করেন তুমি চামেলি মণ্ডল। এতগুলো বছর ধরে কয়েক হাজার মেয়ের সাথে তুমি একই খেলা খেলেছিলে, এবার তোমার দেশ শেষ চামেলি। চামেলি হো হো করে হেসে উঠল। কিচ্ছু করতে পারবি না তোরা আমার, আমার ক্ষমতার কাছে তোরা তো চুনোপুটি। প্রান্তিক মজুমদার সাথে চ্যালেঞ্জ নিষ্ঠা চামেলি। গত 6 বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে আমি। আজ অনামিকাকে তুলে
তুই সেই আগুনে ঘি ঢালছিস। এত সহজে আমি নিবব না। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার বোনের মতো সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার প্রতিশোধ। আমার বোনের অক্ষম করে দেওয়ার জন্য প্রতিশোধ। আজ আমার মতো প্রতিটা দাদা একত্রিত হয়ে ভেবে দেখছিস কি হবে তোর? কি হবে তোর সাম্রাজ্যের? চামেলি অবাক নয়নে তাকালো প্রান্তিকের দিকে। কে তোর বোন? প্রণতি মজুমদার, যে 6 বছর আগে প্রীতমের ফাঁদে পা দিয়ে নিজের জীবন শেষ করছে। ও, তাহলে তুই এজন্য অনামিকাকে কেনার এত বড় নাটকটা করলি আমার সাথে? হ্যাঁ, তোমার যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা আমি। নিয়ে যা ওদের দুজনকে। চামেলি আর সোনিয়ার হাতে হাত করা পড়ায় মহিলা পুলিশ সোনিয়াকে প্রান্তিকের কাছে এগিয়ে নেয়। আমার বোন কোথায়? প্রান্তিক জেলে। ও এইসবের মধ্যে নেয়। প্রান্তিক, ওকে ছেড়ে দাও। সেটা কোর্ট ডিসাইড করবে। ভুল কাজের কেমন পরিমাণ হয় দেখলে তো বৌদি? নিজের 3 বছর ছেলেটার জীবন নষ্ট করে দিলে তুমি। নিজের ছেলের কথা ভেবে সোনিয়া কাঁদলো। যেই ছেলে মা ছাড়া কিছু বুঝে না সেই ছেলে একা একা থাকবে কি করে ভাবলেই বুক কেঁপে উঠল। কোর্ট যদি আমার ফাঁসির রায় শোনায় তাহলে আমি ফিরে আসব। ফিরে আসব আমি সম্পূর্ণ আলাদা একটা মানুষ হয়ে। সোনিয়া বেশ বর্ণালী ফিরে আসবে আমি। প্রান্তিক মৃদু হাসলো। নিজের ভুল বুঝতে পেরেছে দেখে ভালো লাগলো। এটা যদি আগে বুঝতে তাহলে এতগুলো মেয়ের জীবন অকালে শেষ হয়ে যেত না। আর বার্নিশ একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পেত বড় হয়ে ওঠার জন্য। এতদিন মায়ের হাতে পুতুল হয়ে বেঁচেছি, যখন যা বলেছি তাই করছি। দিন শেষে আমিও যে একটা মেয়ে সেটা ভুলেই গেছিলাম। এবার আমি কারো মেয়ে হয়ে নয়, আমার গবলুর মা হয়ে বাঁচবো। যতদিন না ফিরে আসছি আমার ছেলেটাকে দেখে রেখো প্রান্তিক। অনামিকা আর প্রান্তিক এখন দাঁড়িয়ে আছে অতনু বাড়ির বাবুর ড্রয়িং রুমে। প্রান্তিক বলা কথায় পুরো বাড়ি একদম নীরবতা ছেয়ে গেছে। প্রান্তিক বলল, কাকিমা, সেদিন তোমার যমজ মেয়ে হয়েছিল আর এর মধ্যে অনামিকা, ও 20 সেকেন্ডের বড়, আর ওর ছোট বোন সেদিন চুরি হয়ে গেছিল। বৌদির আসল মা, ওর নাম মুনিয়া। নীরবতা ভেঙে অতনুবাবু প্রান্তিকের সামনে দাঁড়িয়ে ওর হাত ধরল। সে কোথায় প্রান্তিক? আমার আরেক মেয়ে কোথায়? প্রান্তিক মাথা চুলকিয়ে ফেলল। সরি কাকু, মুনিয়াকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। ও এখন জেলে। দুপা পিছিয়ে গেল অতনু। কি হয়েছে? ওকে কেন জেলে পাঠিয়েছিস তুই? ওর অপরাধ এখনো প্রকাশ হয়নি। তবে ও মিথ্যে পরিচয় অনামিকা সেজে আমার বাড়িতে ঢুকছিল, সেজন্য ওকে কাস্টাডিতে নিয়েছি। অতনুবাবু চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। টলে টলে উনি সোফায় বসে পড়লেন। অনিশ প্রান্তিকের হাত গিয়ে চলে, জানো, আমার আর বর্ণালীর অপরাধে কোনো ক্ষমা হয় না। আমাদের জন্য আজ প্রণতি, পারলে আমাকে ক্ষমা করে দিস। প্রান্তিক অনিশের মুঠো করে হাত দুটো ধরল। প্রণতি বেঁচে আছে অনিশদা, তবে 6 বছর ধরে কোমায় আছে। উপস্থিত সবাই পরিবেশে অবাক হলো। প্রান্তিক তাই নিজেই বলতে শুরু করলো, ওকে বাঁচিয়ে রাখার জন্য এই মিথ্যে নাটকটা আমাকে করতে হয়েছিল। আচ্ছা, এসব কথা বাদ দাও, একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। সবাই কৌতূহল দৃষ্টিতে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিক অনামিকার দিকে তাকাতেই দেখে লজ্জায় মাথা নিচু করে গেছে। অনিশদা, তুমি মামা হতে চলেছো। এই একটা কথা যেন বাড়িটাকে আবার প্রাণ ফিরিয়ে আনলো। সবার মুখে খুশি চিকচিক করে উঠলো। প্রান্তিক কথাটা বলে নিজেই লজ্জা পেল। অনিশের চোখের জলটা মুছে হাসলো। তাহলে তো এই খুশিতে এক্ষুনি মিষ্টিমুখ করতে হবে সবাইকে। আমি এক্ষুনি টাটকা মিষ্টি আনছি। অনেক যেতে গেলে প্রান্তিক বাধা দেয়। আমার গাড়িতে মিষ্টি রাখা আছে। সুতোবা থেকে এতক্ষণ চুপ থাকলে এবার মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয়। আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেল, সেও এখন মা হবে। অনেক দায়িত্ব বেড়ে গেল তোর অনু, খুব ভালো থাকিস। অনামিকা সুতপা দেবীকে জড়িয়ে দিল। এ যেন এক নতুন অনুভূতি। জড়ানো কণ্ঠে অনামিকা বলল, আশীর্বাদ করো মা, তোমার মতোই যেন আমি আমার সন্তানকে আগলে রাখতে পারি, নিজের সবটা উজাড় করে দিতে পারি। আমি যেন তোমার মতোই একজন ভালো দায়িত্বশীল মা হতে পারি। মাঝখানে 2টো দিন কেটে গেছে। আজ কোর্টে তোলা হবে চামেলিকে। প্রান্তিক, অনিশ এসেছে কোর্টে। প্রান্তিক অনিমাকে আনতে চাইলেও এক প্রকার জোর করে এসেছে অনিমিকা। আর অনিশের সঙ্গে বার্নিশ এসেছে। সেও খুব কান্নাকাটি করছিল, তাই বাধ্য হয়েছে অনিশকে আনছে। পাপা পাপা, মাম্মাম কখন আসবে? মাম্মামকে আমরা কখন বাড়ি নিয়ে যাব? বুকে হাজারো কষ্ট চেপে রেখে বার্নিশ কথাটা নিজের বুকে চেপে ধরল অনিশ। সে কি করে এই বাচ্চাটাকে বোঝাবে তার মায়ের কীর্তিকলাপের কথা? কীভাবে বা বোঝাবে তার মাকে সে নিয়ে যেতে পারবে না? কি হলো পাপা, তুমি কিছুই বলছো না কেন? মাম্মাম আসবে। আসবে বাবা, তোমার মাম্মাম এক্ষুনি চলে আসবে। অনামিকার ভীষণ কষ্ট হলো ওর ভাইপোকে দেখে। অন্বেষ ওর কোলে মাথা রেখে গুবলুর মাথায় হাত বুলিয়ে দিল। ও গুবলুর মন ভরতে ওকে ছদ্মরাগ দেখিয়ে বলল, এখন তো একজনের পিপির কথা মনেই নেই, শুধু মাম্মাম মাম্মাম করছে। পিপির কোলে আসছে না? মানিস খিলখিল করে হেসে উঠল। পাপা দেখো, পিপি কেমন বাচ্চাদের মতো নাক ফুলেছে। পিপি কোলে নে আমাকে। মানিস হাত বাড়িয়ে অনামিকাকে কোলে যেতে গেলে বাধা দেয় অনিশ। পিপি এখন তোকে কোলে নিতে পারবে না, পরে কোলে চাপবি। কেন বাবা, পিপি তো বললেই কোলে নেওয়ার কথা। না বাবু, পিপির মধ্যে এখন তোমার ছোট্ট ভাই বা বোন আছে, তুমি কোলে চাপলে তাকে লেগে যাবে। ওদের কথার মধ্যে পুলিশ চামেলি সোনিয়া আর মুনিয়াকে কোর্টে নিয়ে আসে। সোনিয়া ছেলেকে দেখে পুলিশকে রিকোয়েস্ট করে একবার কাছে যেতে, ওর ছেলের কাছে নিয়ে যাও। পুলিশ
ওদের নিয়ে যায়। বানির মাকে দেখে মায়ের কাছে যাওয়ার জন্য লাফিয়ে ওঠে। সোনিয়া হাত বাড়ায়, কিন্তু আনিস ছাড়ে না বানিশকে। খবরদার বর্ণালী, আমাদের যা ক্ষতি করছো, আমার ছেলের দিকে হাত বাড়ানোর ভুলের চেষ্টা করবে না। বর্ণালী চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। গবলু আমারও ছেলে অনিস, প্লিজ একবার আমার কাছে দাও। দেখো আমার কাছে আসার জন্য ছটফট করছে। ও তো ছোট, তাই বুঝতে পারে না ওর মায়ের আসল রূপটা। অফিসার এদের নিয়ে যান। বর্ণালী হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলটা মুছে নিল। পুলিশ ওদের নিয়ে যেতে দেয়। গেলে অনামিকা বাধা দেয়, দাঁড়ান অফিসার, আমার কিছু কথা হতে ওর সাথে। অনামিকাকে বাধা দেয় প্রান্তিক। ও চায় না অনামিকা এই অবস্থায় রিস্ক নিয়ে ওদের সামনে দাঁড়াক, কিন্তু অনামিকা প্রান্তিকের কোনো কথা শোনে না। মুনিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। ওর চোখের সামনে যেন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে। দুজন দুজনকে আপাত মস্তিষ্কে দেখতো ভালোভাবে। তারপর হাসলো অনামিকা। আজ তোর আমাদের সাথে থাকার কথা ছিল, কিন্তু পরিস্থিতি আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। মুনিয়া হাত করা পড়া অবস্থায় অনামিকাকে হাত ধরলো। আমাকে প্রান্তিকবাবু কাল বলেছিল তুই আমার দিদি। তখন বিশ্বাস করলেও এখন আমি মানতে বাধ্য। বিশ্বাস কর, আমি কিছু জানি না এইসবের। আমাকে শুধু দিদি মানে সোনিয়া দিদি যা বলছে তাই করেছি। তুই যদি নির্দোষ সেটা ঠিক প্রমাণ হবে। বিনা অপরাধে আমরা তোকে শাস্তি পেতে দিব না। মুনিয়া ভরসা দিয়ে অনামিকা চমেলির সামনে গিয়ে দাঁড়ালো। চমেলিকে রাগে রেখে চোখ করে তাকালো ওর দিকে। সেটা দেখে হাসছিল। কেন আলাদা করেছিলে আমাদের দুই বোনকে? কেন মুনিয়ার জীবন বিষিয়ে দিলে? কেন বা নিজের মেয়েকে নকল পরিচয়ে আমাদের বাড়ি বউ করে আনলে? কেন? মুখের মধ্যে একটা তাচ্ছিল্যের ভাবে নেই চামেলি বলল, প্রতিশোধ নিতে। প্রতিশোধ? উপস্থিত সবাই বেশ চমকে উঠলো। অনামিকা ভুরু কুচকে প্রশ্ন করলো, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোর দাদু খুন করার অপরাধে আমার বাবা আর মামাকে জেলে পাঠিয়েছিল। তোর বাপ, তাও আবার বিনা অপরাধে। অনিশ অবাক হলো। অনামিকা এইসব বিষয়ে না জানলেও অনিশ জানে। ওর বয়স যখন বছর পাঁচেক হবে সেই সময় দাদু খুনায় ছুরির আঘাতে ও সেটা নিজের চোখে দেখেছিল। আবসা আবসা মনে থাকলেও পুরোটা মনে নেই। আজ থেকে প্রায় 28-29 বছর আগের ঘটনা। বড় হয়ে এই বিষয় শুনেছিল অতনুবাবুর মুখ থেকে। তুমি তাহলে মদন সান্যালের মেয়ে? তোমার বাবা আর মামা নির্দোষ ছিল না? আমার দাদুকে খুব নির্মমভাবে হত্যা করেছিল। আমার এখনও আবসা আবসা মনে আছে কতবার ওরা আমার দাদুর পিঠে ছুরি ঢুকেছিল। মিথ্যে, সব মিথ্যে। এই জন্য আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রথমে তোকে টার্গেট করি, প্রীতমের মাধ্যমে তুই আমার দলের মধ্যে ঢুকিস। তারপর সোনিকে পাঠাই তোকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে তোর সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তারপর টার্গেট করি তোর বোনকে। তোদের পুরো পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলাম আমি। যেমন চোখের সামনে আমার বাবার ফাঁসি দেখেছি, ঠিক তেমনই তোর বাম্মাকে আমি চোখের সামনে তাদের মৃতদেহ দেখাতে চেয়েছিলাম। প্রান্তিক এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, এবার মুখ খুলতে বাধ্য। এত বড় অপরাধ করতে সেটা নিজের মুখে বলতে লজ্জা করছে না একটু? আর কোর্ট এখনও নিরপরাধ মানুষকে শাস্তি দেয় না। ওরা অপরাধ করেছিল বলেই শাস্তি পেয়েছে। আমি তোদের কাউকে ছাড়বো না প্রান্তিক। একবার জেল থেকে বেরোই আমি প্রত্যেককে দেখে নেবো। আগে ছাড়া পাও, তারপর দেখে নেব তোমার অপরাধের ভাণ্ডারে যা আছে। জীবনে আর কখনো ছাড়া পাওয়া হবে না। পুলিশ কোর্টের সময় হয়ে যাওয়ার জন্য ওদের তিনজনকে এখান থেকে নিয়ে যায়। দেখতে দেখতে কেটে গেছে আরও 3 মাস। সেদিন কোর্টের বিচারে চামেলির ফাঁসির রায় শুনেছিল। আর সোনিয়া ওরফে বর্ণালী 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। মুনিয়াকে কোর্ট বেকসুর খালাস করে, কারণ মুনিয়া কোনো অপরাধ প্রমাণ হয়নি। মুনিয়া এখন ওর নিজের বাবা মার কাছে আছে, তবে নতুন পরিচয়। মুনিয়ার নাম পরিবর্তন করে রাখা হয়েছে অনিন্দিতা। অনামিকার বোন অনিন্দিতা। এখন অনামিকার 5 মাস চলছে। অনামিকা ফিরে যায়নি অস্ট্রেলিয়া। অনামিকার স্বাদ ছিল আরও কয়েকটা মাস মায়ের কাছে থাকবে। তাই প্রান্তিক থেকে ওকে নিয়ে গেছে কলকাতায়। আজ ওকে পঞ্চমী তো খাওয়ানো হবে, এরপরে ওরা যাবে অস্ট্রেলিয়ায়। পিপি পিপি আমরা চলে এসেছি। ছোট্ট বান্নিশ অনিন্দিতা হাত ধরে ঢুকলো প্রান্তিকের অট্টালিকায়। ছোটোখাটো অনুষ্ঠান হলে বাড়িটা ভালোভাবে সাজিয়েছে। অনামিকা বার্নিশকে দেখে বার্নিশের কাছে এসে বার্নিশকে কয়েক সেকেন্ড অনামিকা পর্যবেক্ষণ করে দেখলো। এই পিপি, তোর পেটটা এরকম ফুলে গেছে কেন? কি গোটা মুরগি গিলে খেয়েছিস? উপস্থিত সবাই বার্নিশের কথা শুনে হেসে ফেলল। অনিন্দিতা ওকে ভালোভাবে বোঝানোর বলল, অনামিকা। প্রান্তিকের গলার আওয়াজে সাড়া দিল অনামিকা। প্রান্তিক আবার চিৎকার করলো, একবার রুমে আসবে? অনামিকা একবার সবার দিকে তাকালো, খানিকটা লজ্জা পেয়ে চমকে গেল রুমের দিকে। ওর প্রেগনেন্সির কথা ভেবে নিচে একটা রুমে ওরা থাকছে কয়েকদিন। বাকিটা সময় ও পালবাড়িতে ছিল। অনামিকা রুমে ঢুকতে প্রান্তিক দরজা ছিটকিনে দেয়। অনামিকা মৃদু হাসে। আবার দুষ্টুমি শুরু হয়ে গেল। বাইরে সবাই আছে তো? প্রান্তিক অনামিকা পিছন থেকে জড়িয়ে ধরে ওর পেটে হাত রাখলো। তৎক্ষণাৎ ওদের জুনিয়র নিজের উপস্থিতি জানান দেয়। এই জুনিয়র কিক করলো। প্রান্তিক উচ্ছ্বাসিত হয়ে অনামিকাকে হাসলো। ভাবা যায় আমাকে কিডন্যাপ করে এনে বিয়ে করে বরের সন্তান আমার মধ্যে বড় হয়েছে, এটা কোনোদিন ভেবেছিলাম আমি? প্রান্তিক নিজের থুতনিতে ঠেকালো অনামিকার কাঁধ। এই 1 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেল বলো। সেই অচেনা খারাপ লোকটা ছাড়া আমি এখন আমার জীবন কল্পনা করতে পারি না। 2 দিন চুল বিনিময়ে স্কুল যাওয়ার সেই পুচকি মেয়েটার প্রেমে পড়ে গিয়ে অনার্স পড়ুয়া, এখন যুবক, 7 বছরের
ছোট্ট সেই মেয়েটা তার হৃদয়ে ছিনিয়ে নিয়েছিল আজ থেকে 10 বছর আগে। কয়েকদিন পর সেই 20 বছরের অনার্স পড়িয়ার যুবকটাই বাবা হতে চলেছে। আর অনামিকা পুরো কথা শেষ করতে দিয়ে প্রান্তিক নিজেই বলে উঠল, আর 13 বছর বয়সে সেই মেয়েটা মা হবে, সেই পুচকি মেয়েটার একটা পুচকি হবে। অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে কোমরে হাত দিয়ে ফুলিয়ে দাঁড়ায়। পুচকি কেন? পুচকেও তো হতে পারে। প্রান্তিক হাঁটু মুড়ে বসে অনামিকার পেটে নিজের ছোঁয়ালো তার সন্তানের উদ্দেশ্যে। পুচকি হোক আর পুচকি, তুই সুস্থভাবে আমাদের কাছে আয়, এটাই চাই আমরা। বাবা অপেক্ষা করছে সোনা। অনামিকা প্রান্তিকের এলোমেলো চুলগুলো ঘেটে আর এলোমেলো করে দিল। শুনছিস সোনা, তোর বাবা কিন্তু আমার আগে তোকে চেয়েছিল আমার কাছে। খুব অসভ্য লোক তোর বাবা। প্রান্তিকে উঠে দাঁড়ালো অনামিকার সামনে, ব্যঙ্গ করে বলে উঠল, হ্যাঁ আমি অসভ্য। আমার একার প্রচেষ্টায় তো তুমি আজ মা হচ্ছ, তাই না? প্রান্তিকের ঠোঁট কাটা জবাবে অনামিকা লজ্জা পেয়ে যায়। তুমি আর শুধরাবে না, 2 দিন পর বাবা হবে আর মুখে এলো অসভ্য অসভ্য কথা। প্রান্তিক অনামিকার কোমর ধরে সাবধানে নিজের কাছে এনো। অনামিকার কপালে একটা স্নেহচুম্বন রেখে দিয়ে ওর চোখের সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দেয়। আমার জীবনের সবথেকে বড় উপহার তুমি দিতে চলছো বউ। আমি এই পৃথিবীতে প্রথম বাবা হচ্ছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে পৃথিবী আমি প্রথম বাবা হচ্ছি। এই অনুভূতিটা কাউকে বলে বোঝাতে পারবো না। অনামিকা প্রান্তিকের বুকে হালকা মাথা রাখলো। তুমি আমার জীবনে না আসলে কোথায় যে ভেসে যেতাম। আমার জীবন আলোকিত করে নতুনভাবে বাঁচতে সাহায্য করেছিল তুমি। আমাদের ভালোবাসার বয়স 10 মাস হলো। আমার মনে হয় তোমাকে কত যুগ থেকে ভালোবাসি। আর দেখো আমাদের দুজনের ভালোবাসার কটা মাস পরে আমাদের কাছে চলে আসবে। আমরা ওকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ এনে দেব। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা হব আমরা, তুমি দেখে নিও। ভাইয়া ভাইয়া, আচমকা সেই চেনা কণ্ঠস্বর, চেনা মানুষের স্পর্শ পেয়ে বাকরুদ্ধ হয়ে গেল প্রান্তিক। পিছন ঘুরে দেখার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। যে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ডাকছে। গলাটা কাঁপছে প্রান্তিকের, চোখের জলটা অবাধ্যতা শুরু করছে। এতগুলো বছর পর আমার গলা শুনে নির্বিকার হয়ে আছিস তুই ভাইয়া? এদিকে ঘোর। চোখ বন্ধ করলো প্রান্তিক। যদি এটা স্বপ্ন হয়, পিছন দিকে ঘুরে যে মানুষটাকে দেখতে না পায়, সে হালকা করে চোখ খুলে সামনে প্রণতিকে দেখে জাপটে ধরে। এতগুলো বছর পর একে অপরের সান্নিধ্য পেয়ে আবেগপ্রবণ হয়ে উঠল। নিজেদের সমস্ত কষ্ট, অনুভূত দুঃখ ভুলে ভাসিয়ে দিল চোখের জলে। এতদিন পর ভাইয়ের কথা মনে পড়লো তোর? 6টা বছর আমাকে খুব কষ্ট দিয়েছিস তুই। ভাইয়ের সাথে ঝগড়া না করে কীভাবে ছিলি এতগুলো বছর? বেশ কিছুক্ষণ কাটালো দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে। দুই ভাই বোনের আবেগঘন মুহূর্ত দেখে অনামিকার চোখে জল এলো। ও এগিয়ে গেল ওদের দুজনের দিকে। অনামিকা দেখে প্রান্তিক প্রণতিকে ছেড়ে গিয়ে দাঁড়ালো। প্রণতি অনামিকাকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করলো, তাহলে প্রান্তিকের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমার জন্য একটু অপেক্ষা করা গেল না? এর মধ্যে বিয়ে করে ফেললি? অনেক কিছু ঘটে গেছে এই 6 বছরের ছুটকি। এক প্রকার বাধ্য হয়ে তাড়াতাড়ি বিয়ে করা, না হলে তো প্ল্যান ছিল অনুষ্ঠান করে ধুমধাম করে অনামিকাকে বিয়ে করব। প্রণতি কিছুটা বিস্ময়ের সাথে বলে, 1 মিনিট, অনামিকা? এ কি সেই অনামিকা, অতনু আঙ্কেলের মেয়ে, অনিসদার বোন, যার জন্য তুই তোর বোনকে হারিয়ে ফেললে বসছিলি? তার বোনকে তুই বিয়ে করলি? অনামিকার খুব খারাপ লাগলো কথাটা শুনতে, কিন্তু পরক্ষণে প্রণতির জায়গায় নিজেকে বসিয়ে প্রণতির অবস্থাটা বোঝার চেষ্টা করলো। ও সামান্য এগিয়ে প্রণতিকে বোঝানোর চেষ্টা করলো। তার হাত ধরতে গেলে প্রণতির সপাটে অনামিকার গালে চড় মারে। তোরা আমার জীবন নষ্ট করে দিয়েছিস। আমার জীবনের 6টা বছর কেড়ে নিয়েছে তোর দাদা। আর তুই ভাবলি কি করে অনু, যে আমি তোকে বৌদি বলে মেনে নিব? ব্যথায় কাতর হয়ে উঠল অনামিকা। প্রণতির হাতের 4 আঙ্গুলের দাগ পড়েছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে বেদনার স্রোত। প্রান্তিক 2 হাতে আগলে নিল অনামিকা। তুই ওকে মারলি কেন প্রণতি? এত ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে রেখেছি, এক ফোঁটা আঘাত লাগতে দেয়নি যার শরীরে, তার গায়ে তুই হাত তুললি? অনামিকা প্রান্তিককে বোঝানোর চেষ্টা করলো, ওকে কিছু বলো না, মেয়েটার উপর অনেক ঝড় বয়ে গেছে, ও এখন নিজের মধ্যে নেই। আর কিছু বলো না অনু, আমি অন্যায় কোনোদিন মেনে নেইনি আর মেনে নিব না। এই অবস্থায় তোমার গায়ে হাত তোলার সাহস কীভাবে পেলো? প্রণতি ফুপিয়ে কেঁদে উঠলো। এতটা পাল্টে গেছিস তুই? আমার কখন জ্ঞান ফিরছে, কীভাবে অস্ট্রেলিয়া থেকে এলাম, এগুলো জানতে না চেয়ে তুই আমাকে বকছিস? এই 6 বছর এতটা পর হয়ে গেলি? প্রান্তিক প্রণতির কান্না ভেজা মুখটা সহ্য করতে পারলো না। 2 হাত রাখলো প্রণতির গেলে। তোর অপরাধীর শাস্তি পেয়েছে বোন, অনামিকার তো এতে কোনো দোষ নেই। তুই শুধু শুধু ওকে ভুল বুঝছিস। আজ ওকে পঞ্চমৃত খাওয়ানো হবে, ওর এই স্পেশাল দিনটা ওকে আর ভুল বুঝিস না। প্রণতি অবাক চোখে তাকালো প্রান্তিকের দিকে, খুশি খুশি চোখে বলল প্রান্তিককে, ওদের তুই শাস্তি দিয়েছিস ভাইয়া? প্রীতম আমার যে সর্বনাশটা করেছে ও শাস্তি পেয়েছে তো? হ্যাঁ, প্রীতম সহ ওর বাকি সবাই শাস্তি পেয়েছে। ওদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমি তোকে সব বলবো, আগে অনুষ্ঠানটা শেষ হয়ে যাক। প্রণতি অনামিকার কাছে গিয়ে ও 2 হাত মুঠো করে বলে, সরি অনু, আমাকে ক্ষমা করে দেয়। আমি তোকে মারতে চাইনি, কিন্তু নিজেকে সামলাতে পারিনি। অনিসদা আমার সঙ্গে খুব বড় অন্যায় করেছে তাই। অনামিকা হেসে প্রণতিকে আশ্বাস দিল, আমি বুঝেছি সবটা। আমি যে তোমার মতো প্রীতমের শিকার। তোমার দাদা যদি সময় মতো আমাকে না বাঁচাতো, তাহলে আমিও হয়তো এখানে আজ জীবিত থাকতাম না। প্রীতম তোর সাথেও একই কাজ করছে? না, অতদূর যেতে পারিনি। তার আগে তোমার দাদা প্ল্যান করে আমাকে বিয়ে করে ফেলছে। ইন্টারেস্টিং ব্যাপারগুলো বেশ পরে শুনবে, আগে তোর অনুষ্ঠানটা হয়ে যাক। প্রান্তিক প্রণতির মাথায়
হঠাৎ একটা গাঁটটা মারল। প্রণতি রাগী চোখে তাকালো তার দিকে। ছোটবেলার সম্পর্ক ভুলে যা, এখন অনু তোর বউ, এসব তুই তোকারি চলবে না। প্রণতি আর অনামিকা দুজনে হেসে ফেলল। প্রণতি হঠাৎ গেল অনিন্দিতার কাছে। ওকে ভাইয়া, একেবারে অনুর মতো। অনিন্দিতা প্রণতির কাছে এগিয়ে এলো। আমি অনামিকার বোন, মাত্র 1 মিনিটের ছোট। আমার নাম অনিন্দিতা, অনিন্দিতা পাল। প্রণতির মাথার ভিতরটা যেন সব ঘেটে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ও যেন সব স্মৃতি হারিয়ে ফেলছে। মাথাটা শক্ত করে চেপে ধরলো দুই হাতে। আমার কোনো কিছু মনে পড়ছে না। অনামিকার তো কোনো যমজ বোন আমি দেখিনি, তাহলে আমি কি ভুলে গেছি? প্রণতিকে পাগল মতো করতে দেখে আঁতকে উঠলো প্রান্তিক। প্রণতি একটা জায়গায় বসে সবটা খুলে বলল ওকে। সব কিছু শুনে প্রণতি শান্ত হলো। কার সাথে তুই কলকাতায় এসেছিস বোন? ডক্টর আঙ্কালের সাথে। সময় কারোর জন্য থেমে থাকে না। 13 বছরের সদ্য বয়ঃসন্ধিতে পা দেওয়া আহিক মজুমদার যেন এখন সেই ছোট্ট রয়ে গেল। আমি এখন আমি মায়ের হাতে ছাড়া খেতে পারি না। মা ছাড়া ওর পৃথিবী যেন অন্ধকার। তার পুরো পৃথিবী জুড়ে অনামিকার অবস্থান। এই আবার 6 বছরের ছোট্ট অয়ন্তিকার ঘোর অভিযোগ। তুমি আমাকে একটুও ভালোবাসো না মাম্মাম। তুমি শুধু আইকের গতির পিছনে ছুটে পড়ে থাকো। যখন থেকে দাদা ভূগোল বইয়ের আহ্নিক গতির সম্পর্কে জেনেছি, তখন থেকে এই নামে রাগায় ও দাদাকে। আহ্নিক খুব রেগে যায়। দেখেছো মাম্মাম, এই আন্টার্কটিকাটা আবার আমাকে এই নামে রাখলো। অনামিকা এই দুটো ছেলে মানুষকে সামলাতে সামলাতে নাজেহাল। তবে আজ ওর একটু সময় নেই। অন্তি, অনি, আজ একটু ঝগড়া করো না। লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। তারপর তোমাদের স্কুল দিয়ে আমাকে সংশোধনাগারে যেতে হবে। অবন্তিকা অনামিকার সামনে এসে ভুরু কুচকে জিজ্ঞাসা করে, মা, সংশোধনাগার কি? তোমাদের মামিকে আনতে যাব। আজ থেকে অনেক বছর পর তোমাদের বান্নিস দাদা তার মায়ের সাথে থাকতে পারো। আন্নি আর আন্টার্কটিকা শান্ত হয়ে খেয়ে নেয়। তারপর অনামিকা ওদেরকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ওদের নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে পালবাড়িতে যায়। ওখান থেকে অনিশ আর বান্নিশকে গাড়িতে তোলে। বান্নিশকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। অন্তিকা, গবলু দাদা, আমিও যাব তোমার সঙ্গে। সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে বান্নিশ। মাকে ছাড়া ওর জীবনে 14টা বছর কেটেছে। বান্নিশ অনিশকে বর্ণালীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ের কথা বললেও ছেলের কথা ভেবে রাজি হয়নি অনিশ। মা অন্তঃপ্রাণ ছেলেটাকে মা ছাড়া চলতে শিখেছে। এগিয়ে এসে অনেকটা পর এসব ভাবতে ভাবতে ওদের গাড়ি এসে থামে সংশোধনাগারে। আর্নিক আর অন্তিকা এক প্রকার জোর করে এসেছে। গাড়ি থেকে নেমে প্রান্তিককে দেখে অন্তিকা প্রান্তিককে বলে উঠে পড়ে, একি মাম্মাম, তোমরা স্কুলে না গিয়ে এখানে এসেছো কেন? অনামিকা কিছু বলতে যাবে তার আগে আন্তিক বলে বলে, দেখো না বাবা, আন্টাটিকে খুব বায়না করেছিল আসবে বলে, তাই মাম্মা আমাদের আনলো। অন্তিকা খুব রেগে কি যায়, মিথ্যে কথা পাপা, আমাকে বেশি ভালোবাসে বলে তোর এত হিংসে কেন আন্নিক গতি? মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছিস। অনামিকার দুজনের চোখের ইশারায় চুপ হয়। অনিন্দিতা আর সৌরভদা এসেছে। হ্যাঁ, ওই দিকটায় দাঁড়িয়ে আছে। চলো। সবাই মিলে সংশোধনাগারের গেটের সামনে দাঁড়ায়। সব কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এসে বর্ণালী সম্পূর্ণ এক মানুষ হয়ে। প্রথমে বর্ণালী নিজের কাজে যায়। ওকে যায় দড়িয়ে ধরে। আমায় ক্ষমা করে দে বাবা, আমি তো ছোটোবেলা তার সুন্দরভাবে সাজাতে পারিনি, কিন্তু তোর বাকি জীবনটা আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেবো, কথা দিলাম তোকে। আন্নিকা আর অবন্তিকা ঘুম পাড়িয়ে সবেমাত্র নিজের রুমে এসে বসলো অনামিকা। কোথা থেকে প্রান্তিক এসে পিছন থেকে জড়িয়ে ধরল ওকে। মেয়ে ঘুমালো? ওইদিকে দুই ভাই সাব আর বেজি, কিন্তু ঘুমানোর সময় একে অপরকে ছাড়া ঘুম আসে না। কথাটা বলে হেসে উঠল অনামিকা। প্রান্তিক অনামিকাকে ছেড়ে এবার লম্বা কোলে মাথা দিয়ে শুয়ে বিছানায় পড়লো। অনামিকা মুচকে আসলো। তুমি তো ওদের মতো বাচ্চা হয়ে গেলে। প্রান্তিক হাসি হাসি মুখ করে বলল, জানো আমি মামা হতে চলেছি। অনামিকা কাঁদো কাঁদো মুখে বলল, সত্যি? প্রণতি প্রেগনেন্ট? যাক, এত বছর অবসান ঘটলো ওদের, নাহলে মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল। কিছুদিন আগের রনও জানলো বিষয়টা। রনর কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। ওর মতো ছেলে হয় না। অনামিকা প্রান্তিকে চুলে বিলি কেটে কেটে বলল, রণদার জন্যই আজ প্রণতি তার সমস্ত অতীত ভুলে গিয়ে নতুন কোনো জীবন শুরু করতে পেরেছে। প্রান্তিক হঠাৎ উঠে বসলো। এই বউ? প্রান্তিকের মতিগতি অনামিকার মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না। কী চলছে আবার মাথায়? সামনে তো আমাদের 15তম বিবাহবার্ষিক। চলো না অস্ট্রেলিয়ায় ওই 4 দেওয়ালের মধ্যে আমরা সেলিব্রেট করি দিনটা, যেখানে আবার নতুনভাবে সংসার শুরু করেছিলাম। অনামিকার মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। অনির ফাইনাল এক্সাম আর কটা দিন, কীভাবে যাই বলো তো? অনির প্রিন্সিপালের সাথে কথা হয়েছে, এখন মাসখানেক বাকি এর এক্সাম। নেক্সট উইকে 1 সপ্তাহের জন্য ঘুরে আসবো। অনামিকা প্রান্তিকের কাঁধে মাথা রাখলো। আমার জন্য তুমি তোমার শহর ছেড়ে এই শহর ছেড়ে এলে, আর আমি তোমার এই ইচ্ছাটা পূরণ করবো না? প্রান্তিক অনামিকার গালে টুকুস করে একটা চুম্বন আঁকলো। অনামিকা খানিকটা অবাক হলে পরক্ষণে হেসে উঠলো। অনি আর অন্তি এখন সাকসেসফুল হয়ে যাবে। ওদের বিয়ে নিয়ে আমরা দুজনে গিয়ে তোমার শহরে থাকবো, নিভৃতে নির্জনে, ভোর লেভেল।
দেখতে দেখতে বিবাহিত জীবনে 15 বছর কাটিয়ে ফেললাম আমরা। আমাদের সন্তানের মা হওয়ার প্রস্তাব থেকে আজ তুমি আর আমি 2 সন্তানের মা। কিভাবে পরিবর্তন হয়ে গেল না? এতগুলো বছর মানুষগুলো জীবন পাবে, কতগুলো জীবন আমি তোমাকে পাশে চাই। আমার জীবনসঙ্গী হিসেবে, আমার সন্তানের বাবা হিসেবে। তুমি যেখানেই থাকো আমি ঠিক খুঁজে নিব তোমাকে, ভালোবাসিব। অনামিকা প্রান্তিকের বুকে মাথা রেখে চোখ বুজল। আমিও ভালোবাসি আমার 2 নয়নমণির বাবাকে। সমাপ্ত। তিক্ত প্রণয়লাভ। ভালো লাগলে দ্বিতীয় এবং শেষ পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।